study. দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। স্পোর্টস টক উইথ শামসুল ইসলামের 30তম পর্বে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আলোচনার জন্য আমরা বিষয়বস্তু ঠিক করেছি খেলার বই এবং ক্রীড়া গ্রন্থাগার। সভাপতি বুঝতে পারছেন এই বিষয়টির সাথে যে মানুষগুলো অঙ্গাঙ্গিভাবে জড়িত বা এই সাবজেক্টের উপর যাদের কাজ করার অভিজ্ঞতা রয়েছে, এক ধরনের যোগসূত্র রয়েছে, তাদেরকে বেছে নিয়েছে আজকের এই বিষয়ে আলোচনা করবার জন্য। স্ক্রিনে এক এক করে দেখতে পাচ্ছেন, উপরে ডান দিকে মেলবোর্ন অস্ট্রেলিয়া প্রবাসী খন্দকার সালেক সুফি, স্বাগত জানাচ্ছি সুফি ভাই। এরপরে স্ক্রিনের নিচে বাঁ দিকটায় রয়েছে লাল পাঞ্জাবি পরে চমৎকার সুদর্শন পুরুষ ডাক্তার অনুপম হোসেন, ক্রীড়া বিশ্লেষক, স্পোর্টস কনসালটেন্ট, স্বাগত জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। এরপরে স্ক্রিনের নিচে ডান দিকটায় রয়েছেন বিশিষ্ট ক্রীড়া লেখক, 50টিরও অধিক ক্রীড়া বিষয়ক গ্রন্থের রচয়িতা এবং অজস্র সাধারণ বইয়ের লেখক সৈয়দ মাজহারুল পারভেজ। মাজহার ভাই, স্বাগত জানাচ্ছি আপনাকে। মাজহার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুনতে পাচ্ছেন কি মাজহার ভাই? মাজহার ভাই একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, আমার মনে হয় যে সমস্যাটা ঠিক হয়ে যাবে বাই দিস টাইম, উনি চেষ্টা করছেন। মাজহার ভাই শুনতে পাচ্ছেন এখন? আচ্ছা, দর্শক মণ্ডলী, খেলার বই এবং ক্রীড়া গ্রন্থাগার আজকের এই আলোচ্য বিষয়টিতে প্রারম্ভিক। হ্যাঁ মাজহার ভাই শুনতে পাচ্ছেন? মিউট হয়ে আছে নাকি? মিউট বাটনে না। মাজহার ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা ওনাকে সলভ করব। আমরা এই প্রারম্ভিক আলোচনা সূত্রপাত ঘটানোর জন্য সিনিয়র মোস্ট আমাদের খন্দকার সালেক সুফি ভাই, আপনাকে ফ্লোর দিচ্ছি। হ্যাঁ মাজহার ভাই শুনতে পাচ্ছেন? ওকে, আমরা আসছি আপনার কাছে। সালেক সুফি ভাই, আমরা একটু ছোট ছোট স্পেলে কথা বলবো যাতে লম্বা আলোচনা করতে পারি। থ্যাংক ইউ, আপনি সঙ্গেই থাকুন সালেক সুফি ভাই। জি, সাবজেক্টটা যেটা খেলার বই এবং ক্রীড়া গ্রন্থাগার, দুটা অবশ্যই অঙ্গাঙ্গিক ভাবে জড়িত, একটা ছাড়া আরেকটা হতে পারে না। এবং আমরা যে খেলাধুলা করব, আমাদের তরুণ সমাজকে যে খেলাধুলায় উদ্বুদ্ধ করে নিয়ে আসবো, সেটার জন্য অবশ্যই খেলার বইয়ের একটা মুখ্য ভূমিকা রয়েছে। এই খেলার বই পড়েই খেলাধুলার নিয়ম কানুন তারা জানবে, খেলাধুলায় পুরনো যারা একসময় নায়ক ছিলেন তাদের দেখে উৎসাহিত হবে। তো এই খেলার বই তো ডেফিনেটলি ইজ অ্যান এলিমেন্ট দ্যাট এনকারেজেস দ্য ইয়াংস্টার্স and that guides the players through the game. তাদের স্কিল ডেভেলপমেন্ট, তাদের প্যাশন ডেভেলপমেন্ট, তাদের ক্যারেক্টার ডেভেলপমেন্টের জন্য খেলার বই ডেফিনেটলি ইজ এ মাস্ট। এবং বই থেকে সেই বইগুলির সংগ্রহই আসবে আমাদের লাইব্রেরি। তবে একটা জিনিস কি, এখন তো যুগ পাল্টেছে, এখনকার ছেলে মেয়েরা কিন্তু এই প্রথাগত গ্রন্থাগার বা লাইব্রেরির দিকে এনকারেজড হবে না, যেহেতু ডিজিটাল যুগ। এখন এই বইগুলিকে আমাদের ডেফিনেটলি লাইব্রেরিতে থাকবে, কিন্তু এগুলির সাথে ডিজিটাল ভার্সনও লাগবে। তো সাবজেক্টটা ডেফিনেটলি খুব পিক করেছো, এবং আমার দুজন অত্যন্ত প্রিয় এবং তুমি সহ অত্যন্ত 3 জন প্রিয় মানুষ এখানে আছে। তোমরা যেভাবে আমি তো এখন বাংলাদেশ থেকে অনেক দূরে, বাংলাদেশের এই খেলাগুলিকে ধরে রাখার জন্য এবং খেলাগুলির এখন অবিন্যস্ত অবস্থাকে পুনর্বিন্যস্ত করে একটা মালায় গাঁথার জন্য যে শামসুল ইসলাম, তুমি, অনুপম এবং মাজহার পারভেজ যে ভূমিকা রাখছো, এটা অবশ্যই আমাদের বর্তমান প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং পূর্ববর্তী প্রজন্ম যারা এখনো বেঁচে আছেন তাদেরও উৎসাহিত করবে, যাতে খেলাধুলার আমাদের সেই গৌরব উজ্জ্বল দিনগুলি, সে সূর্যালোকিত দিনগুলি যেন আবারও ফিরে আসে। ওয়েল সাইড। আমার মনে হয় যে আজকের এই আলোচনার সূত্রপাতে ইন্ট্রোডাক্টরি স্পিচ হিসেবে খন্দকার সালেক সুফি দ্য ইম্পর্টেন্স অফ স্পোর্টস রিলেটেড বুক যেভাবে বর্ণনা করলেন, আমার মনে হয় এর চেয়ে সুন্দর আর কি হতে পারত। খেলাধুলার বই লিখে যিনি নিজেকে আলোকিত করেছেন এবং পুরো দস্তুর একজন ক্রীড়া লেখক, এই পদবিটা যিনি নামের পাশে ধারণ করেন, বহন করছেন, সৈয়দ মাজহারুল পারভেজ। 50টিরও বেশি ক্রীড়া বিষয়ক পুস্তকের রচয়িতা, এপার বাংলা ওপার বাংলা মিলিয়ে প্রায় শতাধিক বিভিন্ন রকমের গ্রন্থের প্রণেতা। সো ভাস্টলি এক্সপেরিয়েন্স এজ এ রাইটার। তার কাছে শুনবো যে ক্রীড়া লেখক বা ক্রীড়া বিষয়ক পুস্তকের ইতিহাসটা কেমন, এপার বাংলায় কারা শুরু করেছিল,
ওপার বাংলায় কারা শুরু করেছিল, কারা প্রমিনেন্ট স্পোর্টস রাইটার, তাদেরকে আমরা এই প্রজন্ম চিনি কিনা বা চেনানোর কাজটা ঠিক মতো করতে পেরেছি কিনা? নাজার ভাই। ধন্যবাদ শামসুল ইসলাম। প্রথমেই আমার খুব ভালো লাগছে এই কারণে যে আজকে এইখানে আমরা যে 4 জন আলোচনায় উপস্থিত আছি, তার ভিতরে আমি আমার বাকি যে 3 জন আছেন 3 জনই আমার অত্যন্ত প্রিয় মানুষ, এবং 3 জনের সাথেই আমার ব্যক্তিগত বলেন, আত্মার সম্পর্ক বলেন, সব রকমই সম্পর্ক। বিশেষ করে আমাদের সুবি ভাই, উনি শুধু বাংলা। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে যে এখানে যে 4 জন আমরা আলোচনায় আছি, এই 4 জনই বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সদস্য। খুব মানে কাকতালীয় হলেও ব্যাপারটা এরকম হয়ে গেছে যে আমরা এই 4 জনই ক্রীড়া লেখক সমিতির সদস্য। আমরা 3 জন, আমি, সুবি ভাই এবং অনুপম হোসেন, আমরা ঢাকার কেন্দ্রীয় কমিটি যেটা, আমি রাজশাহীর। জি, হ্যাঁ, আমি সেটাই বলছি যে আমরা 3 জন ঢাকার কেন্দ্রীয় যে সংগঠন সেখানে সদস্য, এবং শামসুল ইসলাম উনি রাজশাহী শাখার সদস্য। তার মানে কি 4 জনই ক্রীড়া লেখক সমিতির সদস্য। তো এটা একটা বিরল ব্যাপার, একটা বড় ব্যাপারই, যে আমার ভালো লাগার মতো একটা ব্যাপার। তো যাই হোক, আজকে যে আলোচনার মূল যে বিষয়, সেই বিষয়ের 2টা ভাগ আছে, একটা খেলার বই এবং একটা হলো ক্রীড়া পাঠাগার। তো আসলে বিষয়টা 2টা বিষয় মানে খুব গুরুত্বপূর্ণ, এবং আমার মনে হয় যে অনুষ্ঠানের যে সময়কাল, এই সময়কালের ভিতরে একটা বিষয় থাকলে ভালো হতো। কি জন্য? তাহলে আলোচনাটা পরিপূর্ণ হতো। যাই হোক, আমরা হয়তো পরবর্তীতে আবার হয়তো সেই প্রক্রিয়ায় যেতে পারবো। তবে মানে ক্রীড়া পাঠাগারের আগে হচ্ছে ক্রীড়া বিষয়ক বই। তো ক্রীড়া বিষয়ক বই নিয়ে, হ্যাঁ, ক্রীড়া বিষয়ক বই নিয়ে আমি যেটা শুরুতে বলতে হবে সেটা হচ্ছে যে বাংলাদেশে কি বলেন, বাংলাদেশ এবং ভারতে উভয় ক্ষেত্রেই আমরা আলোচনাটা যোগ করতে পারি। এই কারণে যে আমার ভারত থেকেও ক্রীড়া বিষয়ক বই বেরিয়েছে, বাংলাদেশ থেকেও বেরিয়েছে, এবং আমার যে 300-র অধিক প্রকাশিত বই, তার ভিতর 50টার মতো ক্রীড়া বিষয়ক বই রয়েছে। তো যে কারণে এই বিষয়টা নিয়ে আলোচনা হওয়াটা খুব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। কারণ আমি আমার নিজের কথা থেকে শুরু করি যে আমি যখন খেলাধুলার উপর বই লিখতে শুরু করলাম, তো তখনই বাংলা খেলাধুলার বইয়ের কিন্তু হাতে গোনা ছিল, খুব কম, একেবারেই হাতে গোনা। এবং তার ভিতরে বিশেষ করে ধরেন অনেকে হয়তো নিজের প্রচেষ্টায় বই প্রকাশ করেন, সেই বইগুলো সংগ্রহ করাও মুশকিল হয়ে যায়, এবং যে বইগুলো সংগ্রহ করা যায় সেটা প্রয়োজনের তুলনায় একেবারেই প্রতুল ছিল। এবং আমি যে ক্রীড়া লেখক হিসাবে আমার আত্মপ্রকাশ, সেটাও এই খেলাধুলার বই না থাকারটাই মুখ্য বিষয় ছিল। এবং আমি এর আগে যে ভূমির অনুষ্ঠান করেছিলেন শামসুল ইসলাম, সেখানে এই বিষয়ে মোটামুটি বেশ খানিকটা বলেছিলাম। তো আমাদের যে খেলাধুলার, আমি একটু পেছন থেকে আসি, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের যে খেলাধুলার বইয়ের, আমার যদি ভুল না হয়, কবির উদ্দিন হচ্ছেন প্রথম লেখক যিনি ক্রীড়া বিষয়ক প্রথম একটা বই লিখলেন, এবং সেটা শরীরচর্চা বিষয়ক বই, মানে একবার কোনো বিশেষ খেলাধুলা বিষয়ক না, এবং আমরা অলমোস্ট সেটাকেই খেলাধুলো রিলেটেড প্রথম বই হিসাবে আমরা মনে করি। এবং এই কবির উদ্দিন উনি ছিলেন একজন স্কুল টিচার, স্কুলের গেম টিচার ছিলেন, এবং সেই ক্ষেত্রে উনি ওনার নিজের প্রয়োজনীয়তার কথা ভেবেই এই বইটা উনি লেখেন। এবং এরপরে আমরা দেখেছি যে এরপরে যে খেলাধুলার বইগুলো বেরিয়েছে তার সংখ্যাও খুব বেশি না। এবং আমাদের বদরুলহুদা চৌধুরী, উনি বিশেষ করে উনি যে 2টা বই, বিশেষ করে ওনার মোট 3টা বই, কিন্তু ওনার তবু ক্রিকেট ভালোবাসি এবং 2টি ব্যাট 1টি বল, এই বই দুটো বের হওয়ার পরেই মূলত খেলার বই যে একটা বই, সেটাই বোধহয় অনেকের কাছে মনে হলো প্রথম যে হ্যাঁ, খেলার বইও একটা বই, এই বিষয়ে বই হতে পারে। জি, ক্রীড়া সাহিত্য বিষয়টার সাথে পরিচিত হলো তখন। আমি একটু সময় নিয়ে অল্প সময়ের ভিতরে শেষ করব, কারণ যেহেতু একটা লিমিটেড টাইম থাকে। তো তারপরে আমরা বিশেষ করে আমাদের বাংলাদেশে আমরা পশ্চিম বাংলা কেন্দ্রিক একটা নির্ভরতা আমাদের বরাবরই ছিল,
এবং ডক্টর শঙ্করী প্রসাদ বসু। তো উনি বিশেষ করে ক্রিকেটের কিছু বই লিখলেন, এবং উনি যখন লিখলেন তখন উনি ছাত্র ছিলেন, মানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এবং ছাত্র থাকাকালীন সময়ে উনি বেশ কিছু ক্রিকেট সাহিত্য রচনা করলেন। এবং সেই ক্রিকেট সাহিত্য ওনার লেখা বইগুলো ক্রিকেট, সুন্দর ক্রিকেট, তারপরে হলো লাল বল লাল রুট, ইডেনের শীতের দুপুর, তারপরে সারা দিনের খেলা, নট আউট, এরকম আরো বেশ কিছু বই উনি লিখলেন। এবং এই মানে অনেকে হয়তো এটা জানেন না যে এই সমস্ত ক্রিকেটের যে লেখাগুলো ওনার সব ছাত্র জীবনের লেখা। এবং ছাত্র জীবন পার হওয়ার পরে উনি যখন ওনার মানে কর্মজীবনে আসেন, উনি বিষয় মানে শিক্ষকতা করতেন, তো তখন কিন্তু উনি আর খেলাধুলার কোনো বই লেখেননি। উনি তখন বাংলা সাহিত্যের খুব ভারী ভারী বেশ কিছু বই লিখে গেছেন, যেটা সাহিত্যের লোকজনের জন্য উপকারী হবে। এবং আমার খুব সৌভাগ্য যে আমার ওনার সাথে কয়েকবার দেখা হয়েছে, এবং মোটামুটি অনেকটা সময় ওনার সাথে কাটাতে পেরেছি সেটা। এবং এরপরে আপনি ক্রীড়া সাংবাদিক মতি নন্দী, উনি ক্রীড়া সাহিত্যের উপরে বেশ কিছু বই লিখলেন, এবং ওনার এই যে স্ট্রাইকার, স্টপার, কোনি, এরকম আরো বেশ কিছু বই, যেটা দিয়ে আমরা মানে শুধু খেলাধুলোর নিয়ম কানুন, আইন কানুন না, খেলাধুলোর একটা সাহিত্য, সেটা আমরা বুঝতে পারলাম। এবং এরপরে আমাদের বাংলাদেশেও খেলাধুলোর উপরে মোটামুটি লিখলেন আমাদের কাজী আব্দুল আলিম ভাই লিখলেন। এরপরে আমাদের হামিদ ভাই লিখলেন, আমাদের আতাউল হক মল্লিক ভাই, তিনিও খেলাধুলার বই লিখলেন। তো এবং এর পরবর্তী প্রজন্মের বিষয়ে আমি আরো পরে আসছি। তবে আমাদের দেশে যারা খেলাধুলার বইয়ের সাথে রিলেটেড যারা, এর ভিতরে আমি একটা নাম আমাকে অবশ্যই বলতে হবে, সেটা হচ্ছে আমাদের কামরুজ্জামান ভাই। তো তিনি নিজে বই লিখেননি, কিন্তু এই দেশে যারা লেখক তৈরি হয়েছেন তাদের অনেকেরই তিনি মানে অভিভাবক, এবং তার উৎসাহ অনুপ্রেরণায় মূলত অনেক লেখকের মানে লেখক হিসাবে আত্মপ্রকাশ ঘটেছে। তো জি, কিছু বলবেন? আচ্ছা, এই পর্যায়ে আমার মনে হয় যে এটুকুই শুনি, আপনি যদি এই অংশটা মানে কিছুক্ষণের মধ্যে শেষ করেন। খেলাধুলার বইয়ের বিষয়ে আমি আবার পরে আসছি, তা আমি পাঠাগার বিষয়ে একটু এর সাথে আসি, একটু পাঠাগার বিষয়ে পাঠাগার পরে আচ্ছা পরে যাব। আচ্ছা, তাহলে কি আমি আর একটু পরে আরেকবার আসবো? জি, থ্যাংক ইউ। এই পর্যায়ে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে কামরুজ্জামান ভাই তার অনুপ্রেরণায়, উৎসাহে এই প্রজন্মের অনেক পরবর্তীতে ক্রীড়া লেখক হয়ে, ক্রীড়া সাহিত্যিক হয়ে অনেক বই রচনা করেছেন। আমরা ইদানিং কালে প্রত্যেকটি মানে এর সাথে আপনি আমাদের আতাউল হক মল্লিক ভাইয়ের নাম, হামিদ ভাইয়ের নামও যোগ করতে পারেন, এবং তাদেরও অনেক বড় ভূমিকা ছিল লেখক তৈরির ক্ষেত্রে। এবং হামিদ ভাই নিজেও কিছু বই লিখেছেন, নিজেও একটা বই লিখেছেন, তার নিজে লিখেছেন এবং লেখক তৈরিতে ভূমিকা রেখেছেন। বাংলায় ধারা বিবরণী এবং বাংলায় ধারাভাষ্য, এইরকম একটা বই উনি লিখেছেন, যেটা পরবর্তীতে আমি বলছি যে উনি নিজে লেখা ছাড়াও, শামসুল ইসলাম, আমি বলছি যে উনি নিজে লেখা ছাড়াও উনি বা আমাদের আতাউল হক মল্লিক ভাই, তারা লেখক সৃষ্টিতেও তাদের অনেক বড় অবদান। জি, থ্যাংক ইউ সো মাচ। জি, পরবর্তীতে আমরা দেখছি ইদানিং কালে উৎপল শুভ্র, দুলাল মাহমুদ, মাসুদ আলম, শামীম চৌধুরী, দেবব্রত মুখোপাধ্যায়, এনারা নিয়ম করে প্রতি বছরই বই মেলায় ক্রীড়া বিষয়ক লেখালেখির বই নিয়ে আসছেন, যেগুলো অনেক মোস্তফা মামুন, এগুলো অনেক সুখপাঠ্য হয়েছে। ডাক্তার অনুপম হোসেনের কাছে আমরা যেতে চাই যে খেলাধুলার বই এর ইম্পর্টেন্স অনেকটাই বলবার চেষ্টা করেছেন আমাদের খন্দকার সালেক সুফি আলোচনার প্রারম্ভিক সূচনা লগ্নে, দ্য ইম্পর্টেন্স অফ স্পোর্টস বুক। তো এই জায়গাটা আমার মনে হয় যে উই আর নট আপ টু দ্য মার্ক, প্রত্যাশা অনুযায়ী এগোতে পারেনি, বা হয়তো স্পোর্টস নিয়ে লিটারেচার হতে পারে এই কনসেপ্টটা অনেক বেশি লেখক ধারণ করেন না বলে এর সংখ্যাও কম, এর প্রচার প্রসারও কম। তো এই জায়গাটাকে আপনি কিভাবে মানে অ্যাড্রেস করবেন, এবং ক্রীড়ার বই আপনি অ্যাজ এ স্পোর্টস পার্সোনালিটি কি ধরনের ফিল করেছেন যে এট এ গ্লাস যদি ক্রীড়ার বইগুলো পেতাম, আমার স্পোর্টস রিলেটেড থিঙ্কিং, চিন্তা চেতনার রিসার্চ অ্যাক্টিভিটিস গুলো আরো বেগবান হতে পারতো? সো ট্রু শামসুল ইসলাম, আজকের এই চমৎকার মাফ করবেন চমৎকার সাবজেক্ট সিলেকশনের জন্য প্রথমে ধন্যবাদ জানাই। এবং যে দুজন আলোচক রয়েছেন আমি ছাড়া, দুজনই অত্যন্ত বিজ্ঞ মানুষ, দীর্ঘদিন তাদের সাথে রিলেটেড ক্রীড়া লেখক সমিতির মাধ্যমে,
এবং যে প্রশ্নটি আপনি করলেন এটি অত্যন্ত ভ্যালিড একটি ব্যাপার। সেটি হলো আমাদের দেশে একে তো হলো অনেক কম মানুষ ইনিশিয়েটিভ নিয়েছেন বই লেখার। পার্সোনাল লেভেলে আমার মনে হয় যে প্লেয়াররা খুব কমই এগিয়ে এসেছেন অটোবায়োগ্রাফি বা স্পোর্টস এর বই লিখতে। আমরা অস্ট্রেলিয়ার যে কোনো ক্রিকেটার, সালেক সুফি ভাই একমত হবেন আমার সাথে, আমি এখন প্রতিদিনই বই পড়ছি। কোনোদিন গিলক্রিস্টের অটোবায়োগ্রাফি পড়ছি, কোনোদিন ম্যাকগ্রাথ, কোনোদিন বা অলমোস্ট অল অস্ট্রেলিয়ান ক্রিকেটার রিটায়ারমেন্টের পরে বা রিটায়ারমেন্টের ঠিক আগে অথবা যদি একটা সার্টেন লেভেলে তারা নিজেরা বই লেখে। এটি এক ধরনের বই যেটি আমাদের কাছে আকর্ষণ থাকে, যারা আমরা খেলি না, খেলাধুলা করি না, কিন্তু খেলাধুলা পছন্দ করি। এক। দুই হলো আমরা যারা সাবজেক্ট স্পেশালিস্ট, যেমন আমার সাবজেক্ট হলো, আমি কয়েকটা সাবজেক্ট নিয়ে কাজ করি। একটি হলো স্পোর্টস সায়েন্স, ক্রীড়া বিজ্ঞান, একটি হলো স্পোর্টস ট্যুরিজম, আরেকটি হলো শিক্ষাঙ্গনে খেলাধুলা। এইসব বিষয় পাশাপাশি ফিজিক্যাল এডুকেশন, ফিটনেস, এইসব ইস্যু। তো আমার মনে হয়েছে এইসব ইস্যুতেও অনেক কম বই লেখা হয়েছে, অনেক কম ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। এর বাইরে স্পোর্টস ডেভেলপমেন্টে অনেক ধরনের বই আমরা আসতে দেখি, এবং সেখানেও বেশ কিছু রিসার্চ ওরিয়েন্টেড, গবেষণা ওরিয়েন্টেড বই আমরা দেখি। আমার সুযোগ হয়েছে, আমি শুরুতেই বলে রাখি যে জার্মানির একটি ইউনিভার্সিটি, কোলন স্পোর্টস ইউনিভার্সিটির 2টি সিজনে আমি ভিজিটিং প্রফেসর ছিলাম স্পোর্টস নিউট্রিশনের। সো ওই ইউনিভার্সিটিতে যখন যেতাম আমার পুরোটা দিনই কাটতো হলো স্পোর্টস লাইব্রেরিতে। একটি 5তলা বিল্ডিং, পুরোটা বইয়ে ঠাসা। আমি শুধু একটি ফ্লোরের কলেবর বলবো, একটি ফ্লোরে শুধু ফিজিক্যাল এডুকেশনের বই রয়েছে, সেই ফ্লোরে একদম আপডেট বই রয়েছে 10,000 ওয়ার্ল্ডের যেখানেই যে ফিজিক্যাল এডুকেশনের উপরে যেসব বই, ফিটনেসের উপরে যেসব বই বের হয়েছে তারা কালেক্ট করেছে তাদের বাচ্চাদের জন্য। ডিজিটাল ভার্সন তো রয়েছে, কিন্তু এখনো আমি বিশ্বাস করি, আমরা তিনজনই একটু পুরনো যুগের মানুষ, এই প্রজন্মের না, তবুও দৃঢ়ভাবে বিশ্বাস করি যে যতই ডিজিটাল কথা বলুন না কেন, এই যে ছাপার অক্ষরে বইয়ের একটি দারুণ আবেদন রয়েছে। এখনো যারা স্পোর্টস পছন্দ করেন তারা তো তাদের যে বিছানায় তার মাথার পাশে একটি স্পোর্টস এর বই না থাকলে, আমার মাথার পাশে আমি যদি এখন কম্পিউটার ঘুরাই তাহলে দেখতে পাবেন আমার মাথার পাশে অন্তত 5 থেকে 7টি স্পোর্টস এর বই রয়েছে। আমি পড়তে পড়তে ঘুমিয়ে যাই, এবং পড়তে পড়তে আবার ঘুম থেকে উঠি ঘুম তাড়ানোর জন্য। সো এটি আমাদের প্যাশন, এবং এই প্যাশন থেকে প্রথম যখন স্পোর্টস এর সাথে সম্পৃক্ত হলাম, লেখালেখি শুরু করলাম মফস্বল থেকে। 1987-এ এসএসসি পাশ করেছি, সেই সময় থেকে লিখতাম এবং লেখা পাঠাতাম আমি বিভিন্ন পত্রপত্রিকায়। তখন সালেক ভাই কিংবা পারভেজ ভাই তারা অলরেডি প্রতিষ্ঠিত লেখক হয়ে গেছেন। আমি পাঠাতাম বিভিন্ন পত্রিকার যারা এডিটর তাদের বরাবর, যেটি ছাপার যোগ্য বলে ভাবতেন তারা সেটি ছাপাতেন। 1989-এ যখন মেম্বার হলাম বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির, তখন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির একটি লাইব্রেরি ছিল, আমি যদি ভুল না করে থাকি হকি স্টেডিয়ামে। ওই লাইব্রেরিতে মাঝে মাঝে যেতাম, পড়তাম। এবং এনএসসিরও একটি লাইব্রেরি ছিল, জাতীয় ক্রীড়া পরিষদের লাইব্রেরি ছিল, এখনো আছে কিনা জানি না, তবে আগে যে কলেবরে ছিল, আগে যে ভালো অবস্থায় ছিল, সেটি যে সেই ভালো অবস্থায় নাই সেটি বুঝতে পারি, কারণ সেখানে এখন আর মানুষজন যায় না বা যেতে শুনি। তার মানে হলো, দেখুন আমাদের এই খেলাধুলার চর্চাটাও যেমন আমার মনে হয় কমে গেছে, ঠিক তেমনি খেলাধুলা নিয়ে বই পড়া, বই লেখাও আমার মনে হয় কম্পারেটিভলি কমে গেছে। ওই সময় যখন ক্রীড়া লেখক সমিতিতে যুক্ত হলাম তখন পারভেজ ভাইকেই চিনতাম যে এই ভদ্রলোক প্রচুর বই লেখেন, এবং এত দয়া পরবশ একজন মানুষ। তিনি প্রথম পরিচয়ে আমাকে তার বইয়ের 5টি বই আমাকে গিফট করেছেন, এখন আমার লাইব্রেরিতে রয়েছে সেই বই 5টি। তারপরে আমি ওনার প্রায় সব বই কালেক্ট করেছি। যখন আমি একটি স্পোর্টস লাইব্রেরি করার ডিসিশন নিলাম এবং আমার নিজের অফিসের একটি কক্ষকে বরাদ্দ করলাম, সেই প্রসঙ্গে হয়তো পরে বলবো। সেই সময়টি আমার খুব ভালো লেগেছে। আমরা একটি ভালো সময় শুরু করেছিলাম যখন লেখকরাও লিখতেন এবং আমাদের পড়ার প্রতি আগ্রহ ছিল, এবং সেগুলি আমরা সুন্দরভাবে গ্রহণ করেছি। এখনকার জেনারেশন আমার মনে হয় তারা কম্পিউটারে যেমন খেলতে পছন্দ করে, ঠিক তেমনি
হয়তো বই পড়ে, বাট কম্পিউটারে পড়ে, তবে স্টিল পড়ার অভ্যাস আগের চেয়ে কম, আমাদের জেনারেশনের তুলনায় কম। থ্যাংক ইউ এই পর্যায়ে। শামসুলের কোথায় কথা, আপনি সুফি ভাই কন্টিনিউ করুন প্লিজ। আচ্ছা, আমি এই মুহূর্তে আমার দুজন প্রিয় ভাজনের আলাপ থেকে সূত্র টেনে কিছু কথা বলতে চাই, যে কথা অনুপম কারেক্টলি বলেছে। যদিও এখন ডিজিটাল যুগ, কিন্তু ক্রিয়া বিষয়ক বই বা গ্রন্থাগারের ইম্পর্টেন্স কিন্তু এখনো কমে যায়নি। আমি যেখানে আছি মেলবোর্ন, জানেন, একটা ক্রীড়া মুখর শহর, অস্ট্রেলিয়ান স্পোর্টস ক্যাপিটাল বলতে পারেন, কারণ এখানে এমসিজি বলেন বা রড লেভার অ্যারেনা বলেন, টেনিস, বা এখানে অলিম্পিকও হয়েছে। এখানে প্রায় 30টা সাবার্ব আছে, প্রত্যেকটা সাবার্বেরই একটা ভেরি রিচ লাইব্রেরি আছে, এবং লাইব্রেরির একটা ফ্লোর কিন্তু ক্রীড়া বিষয়ক বইগুলিতে সমৃদ্ধ। এবং এখানে প্রায় আমি যেহেতু এটার মেম্বার, এবং এখানে প্রায় বই লঞ্চ হয়। অস্ট্রেলিয়ান যত রিটায়ার্ড ক্রিকেটার্স আছে, ছেলে বলেন বা মেয়ে বলেন, সব রিটায়ার্ড ক্রিকেটারদের একটা করে বই থাকে। এবং যেহেতু আমি একটু সিনিয়র সিটিজেন, এবং ওইখানে যখন বই লঞ্চ করতে আসে, যেমন আমি ইতিমধ্যে আমি শেন ওয়ার্নের 2টো বই, তারপরে এখানে আমাদের যে রিকি পন্টিং এর বই, মাইক হাসের বই যখন লঞ্চ করতে এসেছে, তখন যেহেতু আমি ক্রীড়া পাগল, আমি বইগুলি প্রথমে কালেক্ট করে ওদের কাছে যখন এই অটোগ্রাফ নিতে গিয়েছি, ওরা প্রত্যেকে আমাকে একটা করে বই ডোনেট করেছে। আমার পাশে আমি দেখাতে পারতাম সবগুলি বই। বাংলাদেশে যদি আমাদের পুরনো দিনের খেলোয়াড়রা যদি বই লিখতে এনকারেজড হতো, যদি আজকে মেজর হাফিজ বা পিন্টু ভাই বা টিপু ভাই বা প্রতাপ দা বা ওই সময় রকিবুলরা যদি লিখতে এনকারেজড হতো, তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারতো এবং আমাদের অনেক ইতিহাস হারিয়ে যেত না। এটা গেল একটা পার্ট। আর আমরা যখন তরুণ ছিলাম, আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম বা কলেজে পড়তাম, তখন কিন্তু আমরা প্রায় ব্রিটিশ কাউন্সিলে যেতাম, বা ইন্ডিয়ান ইনফরমেশন সেন্টার ছিল, আপনাদের হয়তো স্মরণে আছে, আমি জানি না আপনারা জানেন কিনা, এটা গুলিস্তানের ওখানেই একটা ইন্ডিয়ান ইনফরমেশন সেন্টার ছিল। আর প্রেস ক্লাবের ঠিক উল্টা দিকে ইউসিস ছিল, ইউনাইটেড স্টেট। সেখানে কিন্তু আমরা প্রায় যেতাম ওই খেলাধুলার বই দেখতে এবং ওদের পত্রিকাগুলি পড়তে। এবং ইন্ডিয়ান কালচারাল সেন্টার থেকেই কিন্তু আমরা গৌরী প্রসন্নের বইগুলি দেখেছি বা মতি নন্দীর বইগুলি দেখতে পেয়েছি। এই বইগুলির উপর বেসিস করে কিন্তু সবাই উৎসাহিত হয়েছে, এবং এইগুলি আমাদের তরুণ সমাজকে, বিশেষ করে স্কুলের ছেলে মেয়েগুলিকে উৎসাহিত করেছে। একইভাবে আমি একটু আগে স্ক্রিনে একটা দেখলাম যে খেলাধুলার নিয়ম কানুন নিয়ে বই আছে কিনা। আমাদের এখানেই বসে আছে মাজারুল পারভেজ, কিন্তু অনেকগুলি খেলাধুলা ক্রিকেটের নিয়ম কানুন নিয়ে অনেক বই লিখেছেন। আমাদের যদ্দূর মনে পড়ে আমাদের আতাউল হক মল্লিক ভাই লিখেছিলেন। সব রকম খেলারই নিয়ম কানুনের বই আমার আছে আর কি। একজন প্রশ্ন করেছে, সেটা মাজার ভাইয়ের কাছেই শুনে নেব। সালেক ভাই, আপনি আপনার আলোচনাটা মানে শেষ করুন এখানে। না, আমি আরেকটু অ্যাড করি, যেহেতু প্রসঙ্গ এসছে। বাংলাদেশে খেলাধুলো নিয়ে লেখালেখি নিয়ে যদি স্মরণ করতে হয়, কয়েকজনের নাম আমাকে ডেফিনেটলি স্মরণ করতে হবে। আপনারা জানেন তৌফিক আজিজ ভাই, একসময় দৈনিক বাংলা বিচিত্রা গ্রুপের ছিলেন, উনি একজন কমেন্টেটরও ছিলেন। আমাদের কামরুজ্জামান ভাই, যিনি আমার মতো এবং ওই সময়কার অনেক ক্রীড়া লেখকদের উনি উৎসাহিত করে এখানে নিয়ে এসেছেন। আব্দুল হামিদ ভাই, আতাউল হক মল্লিক ভাই, এবং অবশ্যই ক্রীড়া লেখালেখির গুরু আমাদের বদরুল হুদা চৌধুরী ভাই, তাদের স্মরণ করতে হবে। কিন্তু এক সময় আপনারা হয়তো জানেন যে আব্দুল হামিদ ভাই খেলা নামে একটা পত্রিকাও উনি বের করেছিলেন, কিছুদিন চলেছিল। এবং আমাদের কামরুজ্জামান ভাই কিন্তু গ্যালারি নামে একটা পত্রিকা বের করেছিল। এবং এর পর যে ক্রীড়া জগৎটা বের হয়েছিল, যেটা ক্রীড়া জগৎ এবং স্পোর্টস ওয়ার্ল্ড দুই পাশে ছিল, আমি শুরুর থেকে ওটার মধ্যে জড়িত ছিলাম। স্পোর্টস ওয়ার্ল্ড ইংলিশ বাংলা দুটা ভার্সন ছিল। সেটা শুরুতেই কিন্তু তৌফিক আজিজ ভাই ইনভলভ ছিলেন, হামিদ ভাই ইনভলভ ছিলেন, আলিম ভাই ইনভলভ ছিলেন, এবং দীর্ঘদিন এটাকে কিন্তু আতাউল হক মল্লিক ভাই টেনে নিয়েছেন। সেই ক্রীড়া জগৎ থেকেও কিন্তু একটা লাইব্রেরি, একটা সমৃদ্ধ লাইব্রেরি গড়ে তোলার চেষ্টা করা যেত এনএসসিবির অনুপ্রেরণায়। আনফরচুনেটলি এটা হয়নি, কিন্তু এখনো সময় ফুরিয়ে যায়নি। আমাদের বাংলাদেশে যত রাইটাররা বই লিখেছেন,
পশ্চিমবঙ্গের যত রাইটাররা বই রেখেছেন, এবং একই সঙ্গে ডেফিনেটলি আমরা বাঙালিরা যারা বিদেশে আছি তারা যতগুলি খেলাধুলার বই এগুলি কন্ট্রিবিউট করে এখনো একটা সমৃদ্ধ গ্রন্থাগার গড়ে তোলার সুযোগ রয়েছে বাংলাদেশে। ওয়েল সাইড খন্দকার সালেক সুফি। আমরা যে সমস্ত দর্শকদের জন্য এই আলোচনা উপহার দিচ্ছি তাদেরকে একটু অ্যাকনোলেজ করতে চাই। অনেকেই যুক্ত হয়েছেন সেই শুরুর থেকে, নানা রকমের মন্তব্যও তারা করছেন। এসআই বাবু বলছে দোস্ত আছি। রবিউল ইসলাম রবি বলছে ওয়াচিং ইট, গোয়িং টু এনজয় এ লট। ওমর ফারুক পুলক যুক্ত হলাম জামালপুর থেকে। ইয়াসিন আরাফাত জুনিয়র যুক্ত হলাম ময়মনসিংহ থেকে। মিলন সর্দার কিছুই লেখেননি, মানে উনি আছেন। তানজিম তিনি বলছেন আসসালামু আলাইকুম। মোহাম্মদ আদিল, শামসুল ভাই আমার খুব পছন্দের একজন মানুষ, আর আমার পছন্দের এই তিনজন এবং আপনি নিজেও। সো মাসুম আহমেদ আমাদের সালাম ও শ্রদ্ধা জানিয়েছেন সিলেট বিয়ানীবাজার থেকে। জাকারিয়া আহমেদ তিনি বলছেন আচ্ছা শ্রদ্ধাভাজনদের কাছে আমার একটা প্রশ্ন, খেলাধুলার নিয়ম নীতি নিয়ে লেখা আপনাদের কারো কোনো বই আছে কিনা? এ বিষয়ে মাঝার ভাই বলবেন তার ক্রীড়া বিষয়ক লেখাগুলো কি ধরনের বই উনি লিখেছেন সেটা বলবেন, এখনই বলবেন। আরিফ আরমান আছেন আসসালামু আলাইকুম জেন্টলম্যান। ভট্টাচার্য কমলেশ তিনি বলছে প্লিজ ডেসক্রাইব দ্য স্পোর্টস ট্যুরিজম বিট মোর। অনুপম ভাই এটা আপনি পরের স্লটে একটু বলবেন স্পোর্টস ট্যুরিজমটা কি। জামিলুর রহমান ক্রীড়া ভাষ্যকার উনি বলছেন আলোচনা ভালো হচ্ছে, শুভকামনা সবার জন্য। আর ভট্টাচার্য কমলেশ আরেকটা মেসেজে আমাদেরকে লিখেছেন যে শামসুল স্যার প্লিজ আমার কোশ্চেনটা নেবেন। এই তো নিলাম এবং ফরওয়ার্ড করবেন অনুপম স্যারকে, করলাম। মাজহারুল পারভেজ ভাই আপনার কাছে আবারও যেতে চাচ্ছি যে আজকের যে টপিক ক্রীড়া পুস্তক এবং ক্রীড়া গ্রন্থাগার, এ নিয়ে সেকেন্ড স্লটে আপনি আরো বিস্তৃত নিশ্চয়ই বলবেন আপনার ভাবনা। তবে স্পেসিফিক করে দিতে চাই যে আপনি ক্রীড়া বিষয়ে কতটি বই লিখেছেন, এই সমস্ত বইয়ের কিছু উল্লেখযোগ্য শিরোনাম আমাদের শ্রোতা দর্শকদের জন্য বলুন, এবং এইটা আশানুরূপ প্রসার লাভ করেছে কি, না করলে কেন এই ক্রীড়া লেখালেখির প্রসারতা পায়নি, চ্যালেঞ্জগুলো কি ছিল, স্ট্রাগল বা বাধার কারণগুলো কি ছিল? জি ধন্যবাদ শামসুল ইসলাম। প্রশ্ন তো অনেক প্রশ্ন, তো আমি একটা একটা করে প্রশ্ন উত্তর বলছি। সেটা হচ্ছে যে প্রথমে বেশ কয়েকজন দর্শক বোধহয় বা জানতে চেয়েছেন যে খেলাধুলার আইন কানুন বা নিয়ম কানুন নিয়ে কোনো বই আছে কিনা। তো আসলে আমার খেলাধুলার আইন কানুন বইটা এখন থেকে প্রায় 30 বছর আগে প্রথম বেরিয়েছিল, এবং এটা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকাশনীতে এটা একাধিকবার প্রকাশিত হয়েছে। বাংলাদেশ সরকারের বিভিন্ন মানে বই কেনার যে প্রজেক্টে এই বইটা গিয়েছে, যে কারণে আপনি আমার ধারণা যে বাংলাদেশের যেখানে যত পাঠাগার আছে অলমোস্ট এই বইটা থাকার কথা, যে পরিমাণে এই বইটা কেনা হয়েছে। তো যাই হোক, মানে খেলাধুলার আইন কানুন এটা বাংলাদেশ এবং ভারত থেকে প্রকাশিত হয়েছে। এবং মানে একটা বই তো অনেকে হয়তো জানেন না, যে একটা বই দেখা যায় যে একজন প্রকাশক ছাপার পরে হয়তো বইটা কিছুদিন আউট অফ প্রিন্ট থাকলে ওই বইটা আবার আরেকজন প্রকাশক ছাপেন। তো এইভাবেই বেশ কয়েকজন প্রকাশক বইটা ছেপেছেন। আমি ভূমি অনুষ্ঠানে বইগুলো দেখিয়েছিলাম, ভূমির এই যে কদিন আগেই। এবং খেলাধুলা এছাড়া আপনার ওই ক্রিকেট বিষয়ক আমার প্রায় বোধহয় 22টি, সম্ভবত 22টির মতো বই আছে শুধু ক্রিকেট নিয়েই লেখা, এবং ফুটবল নিয়ে লেখা 5টি বই আছে, হকি নিয়ে লেখা আছে, এবং মানে আর ওই খেলাধুলার আইন কানুনের ভিতরে সমস্ত খেলার আইন কানুন আছে, নিয়ম কানুন গুলো আছে। এটা যারা কিনতে চান তারা এখন সর্বশেষ যে বইটি যেখান থেকে প্রকাশিত হয়েছে তার নাম হাতেখড়ি, বাংলা বাজার ঢাকা, সেখান থেকে অথবা আপনার রকমারি.com থেকে সংগ্রহ করতে পারবেন, এবং অন্যান্য বইগুলোও সংগ্রহ করতে পারবেন। এবং এর ভিতরে একজন বোধহয় ক্রিকেট কুইজ সম্পর্কে একটা ব্যাপার জানতে চাচ্ছেন। তো আমার এবারের যে বইমেলা 2020-এর বইমেলাতে ক্রিকেট কুইজ নামে একটা বই বেরিয়েছে, এবং এখানে অলমোস্ট সব ধরনের খেলার একটা প্রশ্ন এবং উত্তরের সম্বলিত বই। এটাইও রকমারি.com এ পাবেন, অথবা বাংলা বাজারে গেলে মেরিট ফেয়ার প্রকাশনী সেখানে পাবেন। তো আসলে আমার খেলার বইয়ের বিষয় নিয়ে আলোচনা করতে গেলে সেটাতে অন্য আলোচনা আমরা হয়তো যেতেই পারবো না, কারণ তো আমি সেই আলোচনা তো এর আগে হয়েছে, আবার পরে হবে। আমি বাংলাদেশের খেলাধুলার বইয়ের নিয়ে কথা বলি। তো আমাদের দেশে খেলাধুলার বইয়ের অভাবের কথা তো এটা আগের থেকেই বলা, এবং এই অভাবের পিছনে যথেষ্ট কারণ আছে। কারণের ভিতরে যে আমাদের আসলে খেলাধুলার বই সংক্রান্ত কোন নিয়ম নীতিমালাই নাই,
যে আসলে আমাদের দেশে খেলাধুলার বই বাড়াইতে হবে, সেই ব্যাপারে ক্রীড়া মন্ত্রণালয়ের কোনো উদ্যোগ আছে বলে আমার জানা নেই, বা অন্যান্য যেসব স্বেচ্ছাসেবী সংগঠন আছে তাদেরও কোনো ওরকম কোনো উদ্যোগ আছে বলে জানা নেই। কারণ আমি আগেই বলেছি, আমরা এখানে যারা আছি 4 জনই বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সদস্য, এবং এই ক্রীড়া লেখক সমিতির সদস্য থাকাকালীন সময়ে আমি নিজেও চেষ্টা করেছি যাতে ক্রীড়া লেখক তৈরি করা যায়, এবং অলমোস্ট কয়েকজনের বই প্রকাশ করার ব্যবস্থা করে দিয়েছি, বইগুলো প্রকাশিত হয়েছে। কিন্তু পরবর্তীতে তারা আর কি কারণে আর উৎসাহী হয়নি আমি জানি না। যাদের বই বেরিয়েছে পরবর্তীতে তারা নতুন বইয়ের ব্যাপারে কোনো অত উৎসাহী হয় নাই, এবং ওই বই ওই জায়গায় রয়েছে। তো আর খেলাধুলার বই না হওয়ার পিছনে যথেষ্ট কারণ আছে, মানে প্রচুর কারণ আছে। কারণ এই কারণগুলো নিয়ে কথা বলতে গেলেও একটা লম্বা সময়ের দরকার। আমি খুব ছোট করেই বলছি, একবার ছোট করে। সেটা হচ্ছে কারণগুলো বলুন, যেগুলো মানে ছোট করেই, একবার ছোট করে। হ্যাঁ, তো সেটা হচ্ছে যে আমাদের দেশে যারা প্রকাশক আছেন, আমি নিজে যেটা দেখেছি, তারা খেলাধুলার বই ছাপেন, ঠিক আছে, কিন্তু আমি যদি বলি যে আমি একটা বই দিব, তারা রাজি আছে। কিন্তু আমি যদি বলি যে এই আরেকজন লোক দিয়ে, ঠিক আছে আপনি করতে যাচ্ছেন, আমি আপনাকে লোক দিচ্ছি, তাকে দিয়ে করেন, তাতে কিন্তু তারা রাজি হয় না। আর আমি নিজে ব্যক্তিগতভাবে অনেক বছরই খেলাধুলার বই ওইভাবে খুব মানে স্ট্রংলি লিখছি তা না। আমার লেখার এখন পটভূমিটা একেবারেই আলাদা, এবং বিশেষ করে মুক্তিযুদ্ধ, সাহিত্য, ভাষা আন্দোলন, উপন্যাস, কবিতা, এই দিক দিয়ে পদচারণা বেশি। এবং এর ভেতর দিয়ে হয়তো প্রতি মেলাতে 2-3টা খেলার বই আমার রাখি, যেহেতু এটা আমার একেবারে মানে সূচনা, খেলার বই দিয়ে লেখালেখির সূচনা, সেই কারণে খেলার বইটাকে ওইভাবে রাখি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি চেষ্টা করছি বা চাই যে খেলাধুলার বই প্রকাশিত হোক, বেশি করে লেখক উঠে আসুক, এবং সে ব্যাপারে যে যেখান থেকে যেভাবে সহযোগিতা চেয়েছে, আমার জানা মতে কোনো লোককেই আমি কোনো ব্যাপারে কোনো করি নাই, যথাসম্ভব চেষ্টা করছি, করে যাচ্ছি। এবং প্রকাশক যারা আছেন তাদেরকেও এই ব্যাপারে একটা ভূমিকা থাকা দরকার। কিন্তু প্রকাশকদের আসলে মানে আমার জানা মতে অনেক প্রকাশক আছে যারা কিন্তু খুব খেলা প্রিয় পছন্দ করেন, খেলা বলতে অজ্ঞান, এবং তারাও খেলাধুলার বই করতে চান, কিন্তু ওইভাবে মানসম্মত এই উৎপল শুভ্রের মতো, মোস্তফা মামুনের মতো বা এই মানের লেখকগুলো কিন্তু ওইভাবে উঠে আসছেন। তো যে কারণে খেলার বইগুলো অত বেশি মানে প্রকাশিত হচ্ছে না। তো জি, আর এর সাথে আমি কি মানে খেলার বই নিয়ে কি আরেকটু বলবো? না, আমরা আবার ফিরবো আপনার কাছে স্পোর্টস লাইব্রেরির ইম্পর্টেন্স এবং স্পোর্টস লাইব্রেরি। আমি একটু লাইব্রেরি নিয়ে এখন একটু বলি, একটু ছোট করে বলি। আমাদের অনুপম হোসেন তো মোটামুটি একটা শর্ট ব্রিফ দিয়েই দিয়েছেন, তারপরেও চর্বিত চর্বণ হলেও কথাটা বলা দরকার। সেটা হচ্ছে যে এই যে খেলার বই যে মানে বেশি হচ্ছে না, তার ভেতরে স্পোর্টস লাইব্রেরি না থাকাটাও একটা অন্যতম কারণ। যদি বাংলাদেশে 200 স্পোর্টস লাইব্রেরি থাকতো, তাহলে 200 বই যদি 200 লাইব্রেরিতে দেওয়ার মতো হয়, তাহলে কিন্তু স্পোর্টস এর বই ছাপতে কোনো সমস্যা হতো না, প্রকাশকরাই এগিয়ে আসতো। কিন্তু তারা মনে করে যে খেলার বই হিসেবে কতটা বিক্রি হবে জানি না। আপনি স্টেডিয়ামে ক্রীড়া পরিষদে একটা লাইব্রেরি আছে, সেটা আমার মনে হয় যে আমাদের হাসপাতাল আপা মারা যাওয়ার পরে উনি থাকতে তো জাস্ট নামমাত্র একটা লাইব্রেরি ছিল, এবং আমি লাস্ট ক্রীড়া জগতে দিন গেছি, সেদিন দেখলাম যে এটা খুবই বেহাল অবস্থা। এবং ওইখানে যে একটা ক্রীড়া পাঠাগার লাইব্রেরি ছিল, এটা অনেকেই জানতো না, এবং ওর ভিতর যে কোনো বই পড়া বা কোনো সুযোগ পাওয়া যায় সেটাও অনেকে জানতো না। বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির যে লাইব্রেরিটা ছিল, অনুপম হোসেন যেটা বলেছেন, তো আমি বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতিতে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দীর্ঘদিন জড়িত ছিলাম, এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে চেষ্টা করেছি যে একটা সমৃদ্ধ ক্রীড়া পাঠাগার আলাদাভাবে করা যায় কিনা। হয়তো উদ্যোগ নিতে চেষ্টা করেছি, সেটা আমি শেষ পর্যন্ত সেটা করতে পারিনি। তো যাই হোক, আমি এই জায়গাটা একজন লোককে ধন্যবাদ দিব। তো সেটা হচ্ছে আমাদের অনুপম হোসেন। তিনি নিজেও একটা স্পোর্টস লাইব্রেরি করেছিলেন এবং অনেকটাই এগিয়ে গিয়েছিলেন, কিন্তু কেন তিনি এই জায়গাটা স্টপ হয়ে গেলেন সেটা তিনি বলবেন। আমারও জানার খুব ইচ্ছা আছে, আমার মনে হয় যে আজকে যারা দেখছেন তাদেরও জানার ইচ্ছা আছে। তো এখানে আমি একজন লোকের কথা বলবো, সেটা হচ্ছে আপনার রাজশাহীর শেখ মনিরুল ইসলাম আলমগীর। তিনি নিজের প্রচেষ্টায় একটা ক্রীড়া পাঠাগার করেছেন, এবং আমি
কয়েকবারই ঢাকা থেকে রাজশাহীতে তার আমন্ত্রণে তার পাঠাগার দেখতে গিয়েছি, এবং এটি একটি অত্যন্ত একটা সমৃদ্ধ কাজ, এবং মানে যে কাজটা হয়তো একটা সংগঠন করতে পারছে না, একটা সরকারের মানে মন্ত্রণালয় করতে পারছে না, সেই কাজটা একজন ব্যক্তি যেভাবে করেছেন, এটা সত্যি মানে আশার একটা বিষয়। জি, থ্যাংক ইউ। শেখ মনিরুল ইসলাম আলমগীর রাজশাহী দাবা একাডেমি পরিচালনা করেন, এবং সেই সাথে তিনি একটা ক্রীড়া পাঠাগার গড়ে তুলেছেন, যেই পাঠাগারের মাজার ভাইয়ের সবগুলো লেখা বই আছে, এবং বাংলাদেশে প্রকাশিত বাংলায় যত ক্রীড়া বিষয়ক পুস্তক আছে সবগুলোই তিনি কষ্ট করে দীর্ঘদিন ধরে সংগ্রহ করে সেটা পাঠকদের জন্য উন্মুক্ত রেখেছেন। তো এইগুলো বিচ্ছিন্ন ব্যক্তি প্রয়াস ডেফিনেটলি আমাদের ভালো, কিন্তু সরকারি বা প্রাতিষ্ঠানিকভাবে বিভিন্ন সরকারি বেসরকারি অর্গানাইজেশন গুলো ওয়েল অর্গানাইজড স্পোর্টস লাইব্রেরি গড়ে তুলতে পারেননি। আসলে আমরা যারা সত্যিকার অর্থে বুকিশ, বই পছন্দ করি, পড়ি, বোধ করি তারাই সমাজে আলোকিত মানুষ, তাদের চলনে বলনে কথাই সেটা ঠিক বেরিয়ে আসে। ডক্টর অনুপম হোসেন ঠিক এই মুহূর্তে আমাকে জানিয়েছেন যে উনি গ্লেন ম্যাকগ্রা, শেন ওয়ার্ন এবং অ্যাডাম গিলক্রিস্ট এই তিনজনের বায়োগ্রাফি পড়ছেন পালাক্রমে। লকডাউনে আসলে আমি নিজেও বিভিন্ন কর্মব্যস্ততার কারণে প্রচুর বই পড়ার নেশা একটা সময় ছিল, কিন্তু কর্মব্যস্ততায় সেটা হচ্ছিল না। লকডাউন সেই সুযোগটা করেছে, এবং আমি ওই যে তবুও ক্রিকেট ভালোবাসি, 2টি ব্যাট 1টি বল, রূপে রসে ক্রিকেট, 3টা বই বদুল হুদা চৌধুরীর লেখা, সেই 60-এর দশকে লেখা বইগুলো আমি হৃদয়ঙ্গম করেছি, পড়েছি এবং বেশ ভালো লেগেছে। অনুপম হোসেন, আপনার কাছে যেতে চাই, এই যে ক্রীড়া বিষয়ক বই, এটি একটি রেয়ার থিংস, কিন্তু এর ইম্পর্টেন্স বোধ করি মানব জীবনে যেমন খেলাধুলার গুরুত্ব আমরা বলি, তেমনি একই সাথে এই খেলাধুলার বইয়েরও গুরুত্ব রয়েছে। এইগুলো আমরা যেহেতু সংরক্ষণ করে আমাদের ফিউচার জেনারেশনকে প্রপারলি দিতে পারছি না, তাই বোধ করি আমাদের ক্রিকেট কালচার, স্পোর্টস কালচার জেনারেশনও বেড়ে উঠছে না। সাথে স্পোর্টস লাইব্রেরি আপনার যেটা, সেটার কি স্ট্যাটাস আপনি বলবেন? অ্যাসেজ একটা বই দেখালেন আমাদের অ্যাশেজের উপরে, বইটা এখনই পেতে ইচ্ছা করছে আমার। আমি তোমার জন্য নিয়ে আসবো বইটা। থ্যাংক ইউ স্যার। আমি ছোট্টবেলা থেকে অ্যাকচুয়ালি রেডিও অস্ট্রেলিয়া শুনতে শুনতে ক্রিকেট খেলা শোনা এবং ভালোবাসা জন্মেছে, তাই অস্ট্রেলিয়ান ক্রিকেট টিমের আমি বড্ড বড় ফ্যান। একটি সময় এরকম হতো, অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম যদি ইন্ডিয়া আসতো বা পাকিস্তান আসতো, আমি চলে যেতাম, এবং যেভাবে অস্ট্রেলিয়ার ট্যুরটা প্ল্যান হতো আমি সেভাবে ঘুরতাম। সো দ্যাট মাচ। এবং এখন তো যাওয়ার সুযোগ পাই, অস্ট্রেলিয়া যাই, মাঝে মাঝে খেলা দেখতে যাই, ওয়ার্ল্ড কাপ দেখতে গেছি, তারপরে আবার ডে নাইট টেস্ট ম্যাচ 2টি দেখতে গেছি। এনিওয়ে, অনুপম, তোমার সাথে বোধহয় আমার শেষ দেখা হয়েছিল ফ্লিন্ডার্স স্ট্রিটে, তুমি যখন ওয়ার্ল্ড কাপ দেখতে আসছিলা। ওয়ার্ল্ড কাপ দেখতে, জি জি। সো শামসুলের যে প্রশ্নটি অত্যন্ত ভ্যালিড, এবং আমার মনে হয় যে যারা জানতে চান তারা জেনে আনন্দিত হবেন যে আমরা একটি উদ্যোগ নিয়েছি, এবং 2008-09 যখন আমরা কমেন্ট্রি কোর্সটা শুরু করলাম, তার ঠিক আগে স্পোর্টস ভিশন নামে একটি অর্গানাইজেশন আমরা গড়ে তুললাম। গভর্নমেন্ট যে কাজগুলি করছে না স্পোর্টস এর ডেভেলপমেন্টে, সেই কাজগুলি আমরা করব স্পন্সরদের সাথে নিয়ে, এবং আমরা আমাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে। তো সেই 2009-10 বোধহয় আমাদের অফিসের একটি রুমে আমরা বেশ কিছু লকার নিয়ে প্রথমে শুরু করি, এবং পরবর্তীতে পুরো অফিসটাকেই আমরা ওইভাবে একটা লুক দিতে চেষ্টা করি, এবং 2012, 13 বা 14 পর্যন্ত ব্যাপারটি আমরা চেষ্টা করে গেছি, সংগ্রহ করে গেছি, অনেক বই সংগ্রহ করেছি, এখনো সেই বইগুলি কালেকশনে রয়েছে। কিন্তু একটি জায়গায় ফেল করেছি, সেটি হলো আমি পার্সোনালি কিন্তু অনেক বছর ধরে একটি জিনিস পরিকল্পনা করি, ফার্স্ট ফেজ কি হবে, সেকেন্ড ফেজ কি হবে, থার্ড ফেজ কি হবে। সো ফার্স্ট ফেজ ছিল এটি। সেকেন্ড ফেজ ছিল আমরা একটি ব্যাংকে আমরা করেছি, আর একটি ব্যাংকে করেছি। আপনারা আপনাদের সিএসআর ফান্ড থেকে একটি টাকা আমাদেরকে দেন, সেটি হতে পারে 3 crore বা 5 crore, এরকম একটি অ্যামাউন্ট। সেই অ্যামাউন্ট দিয়ে আমরা বাংলাদেশের ঢাকা শহরে যে জায়গাতে সবচেয়ে বেশি বিশ্ববিদ্যালয় রয়েছে, ইনস্টিটিউট রয়েছে, সেটি হলো ধানমন্ডিতে। ধানমন্ডিতে আমরা একটি পূর্ণাঙ্গ স্পোর্টস লাইব্রেরি অ্যান্ড স্পোর্টস ইনফরমেশন সেন্টার করব। যে সেন্টারটি হবে হয়তোবা ব্যাংক এশিয়া স্পন্সর্ড, ব্যাংক এশিয়া স্পোর্টস লাইব্রেরি
অ্যান্ড ইনফরমেশন সেন্টার। ইনফরমেশন সেন্টার কেন? কারণ এখনো অনেক অভিভাবক জানেন না তার বাচ্চা ক্রিকেট খেলবে কোন একাডেমিতে গেলে বেটার, কোন জায়গায় গেলে সে এই জিনিসটা শিখতে পারবে, যোগ ব্যায়াম, মার্শাল আর্ট শিখতে পারবে। এই ইনফরমেশন গুলো এখনো স্ক্যাটার্ড। সো সেই ইনফরমেশনের পয়েন্ট অফ ভিউ থেকে মনে হয়েছে একটি পূর্ণাঙ্গ সেন্টার যদি আমরা ডেভেলপ করি এবং সেই সেন্টারটি কোনো ব্যাংক বা কোনো বড় প্রতিষ্ঠান যদি স্পন্সর করে, এই টাকাটা আমাদেরকে দিয়ে দিতে হবে না। সে 5 crore amount, 5 crore, সেটা ব্যাংকের ইন্টারেস্ট থেকে যে টাকাটা আসবে সেটা পরিচালন হিসেবে ওই ইনফরমেশন সেন্টার অ্যান্ড লাইব্রেরিতে কাজে লাগবে। লাইব্রেরির বই সংগ্রহ এবং সেই সাথে লাইব্রেরির যে পরিচালন ব্যয়, অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট রয়েছে সেইগুলি। এবং আলটিমেটলি 5 বছর পর যদি ব্যাংক এশিয়া ফিল করে they have got enough mileage through media and through publicity and other things, এই লাইব্রেরিটার পারপাসে, ইনফরমেশন সেন্টারের পারপাসে, দেন তারা যে ফান্ডটা আমাদেরকে দিয়েছে, দ্যাট ফান্ড আমাদের এই লাইব্রেরির নামে ফিক্সড ডিপোজিট হিসেবে থেকে যাবে, অথবা দে ক্যান টেক অ্যাওয়ে দ্য ফান্ড। সো এইরকম অ্যাপ্রোচটা আমরা 3টা ব্যাংকে করেছি, এখনো পর্যন্ত সত্যিকার অর্থে রেসপন্স পাইনি। ব্যাংক এশিয়া কিছুটা রেসপন্স দেখিয়েছে কোভিডের আগে, সো আমরা ব্যাংক এশিয়ার সাথে আলোচনা করছি, বাট তাদের কিছু আবার রিকোয়ারমেন্ট রয়েছে, যেমন ভ্রাম্যমান, যেমন প্রফেসর আব্দুল্লাহ আবু সাইদ যেরকম করেছে ভ্রাম্যমান লাইব্রেরি, সেরকম একটা স্পোর্টস লাইব্রেরি যদি করা যায় এর সাথে, তাহলে সেটি বিভিন্ন স্টেডিয়ামের সামনে থামবে অথবা বিভিন্ন স্কুল কলেজে থামবে, এখানে তাদের এক্সপোজারটা বাড়বে। সো এই জিনিসগুলো অ্যাড করতে হবে। সো কোভিড যেটা হয়েছে গত 6 মাসে, আমি আশাবাদী এই উদ্যোগ যেহেতু নিয়েছি, ইনশাল্লাহ উদ্যোগ বাস্তবায়ন করে যাব, আল্লাহ যদি হাত রাখেন, তাহলে এটি একটি সফল উদ্যোগ হিসেবে প্রতিষ্ঠিত করব। এবং দুজন যে সম্মানিত মানুষ রয়েছেন আজকের এই আয়োজনে, সালেক সুফি ভাই এবং পারভেজ ভাই, দুজনেই আমরা আশা করবো যে আমাদের সাথে যুক্ত থাকবেন কোনো না কোনো ফর্মে, এবং শামসুল তো অবশ্যই রয়েছেন, আপনি তো রয়েছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সালেক ভাই, আমরা আলোচনাটা র‍্যাপ আপ করব এই রাউন্ড অফ স্পিচ দিয়ে। একটু বলি, একটু আপনার কাছে যাচ্ছি। জি বলেন, বলেন, বলেন মাজার ভাই, বলেন। জি, আমি বলছি অনুপম হোসেনের শেষ লাইনটার ধরেই একটা কথা যে যুক্ত থাকার কথা, অনুপম হোসেন, শামসুল ইসলাম বা আমাদের সালেক সুফি ভাই বা এরকম আরো কিছু প্রিয় মানুষ যারা আছেন, তাদের সাথে আমরা অলওয়েজ যুক্ত আছি সব সময়। তারা যখন যে বিষয়ে ডাকবেন, আমরা তাদের সেই কাজগুলোর সাথে আমরা আছি, আগেও ছিলাম, এখনো আছি। আচ্ছা, ইতিমধ্যে বলেন এখন আপনারা। হ্যাঁ, বেশ কিছু গুরুত্বপূর্ণ কমেন্টস এসছে, আমি সেগুলো অতিথিদের নজরে আনতে চাই। বোধ করি আজকের এই আলোচনা যে ফ্রুটফুল হচ্ছে, আমরা যে উপস্থিত হয়েছে আমাদের নির্ধারিত কাজ ফেলে এই জাতীয় সোশ্যাল ওয়ার্কে, তাতে দেখুন দর্শকরা কিভাবে বেনিফিটেড হচ্ছে, তাদের রিয়াকশনই সেটা আপনাকে বলে দেবে। কমলেশ ভট্টাচার্য বলছে ভেরি হেলদি কনভারসেশন ইজ গোয়িং অন থ্যাঙ্কস টু আওয়ার ওয়ান অফ দ্য ফাইনেস্ট স্পোর্ট কমেন্টেটর অ্যান্ড এ ফ্যান্টাস্টিক হিউম্যান বিং। উনি আমার কথা বলেছেন। তারপরে বলছে যে অর্গানাইজিং দিস টাইপ অফ ডিসকাশনস, এই জন্য থ্যাঙ্কস জানিয়েছেন। দিজ আর ভেরি বেনিফিশিয়াল ফর ইয়ং জেনারেশনস। আমাদের কমেন্টেটর তামান্না সিদ্দিকী একটি চমৎকার কথা বলেছে, কথা শুনছি ভালো লাগছে, তবে যা মনে হয় খেলাকে আমরা এখনো শুধুই বিনোদন হিসেবে মনে করি বলেই এর উন্নয়নের দিকে সেই পরিমাণ লক্ষ্য দেয়া হচ্ছে না। যতদিন পর্যন্ত না খেলাকে আমরা একটা পেশা হিসেবে স্বীকৃতি দিতে পারবো, ততদিন এর সাথে জড়িত সবকিছুর অবস্থায় বেহালি থাকবে। তা সে ক্রীড়া বিষয়ক বইয়ের প্রচার প্রসার, পাঠাগার, সাংবাদিকতা, ধারাভাষ্য কিংবা খেলোয়াড় গঠন যাই হোক না কেন, শুধু ক্রীড়া বিনোদন নয়, এটা একটি পেশা। দেশের অর্থনীতির ক্ষেত্রে এর বিশাল অবদান আছে বা থাকতে পারে। এরকম যদি অবস্থা তৈরি হয়, তখনই কেবল এর প্রচার প্রসার বা সমৃদ্ধি আসবে, সেটা তিনি বলতে চেয়েছেন। আমাদের আরো একজন ক্রীড়া সংগঠক মোহাম্মিনুল হক নিশান, টেবিল টেনিসের কর্মকর্তা, সাবেক খেলোয়াড়, আম্পায়ার, তিনি বলছেন যে শামসুল, গুরুত্বপূর্ণ বিষয় ও 3 বিজ্ঞ অতিথি নিয়ে এই আলোচনা অনুষ্ঠান আয়োজনের জন্য আপনাকে এবং অতিথিবৃন্দকে ধন্যবাদ। সবার গুরুত্বপূর্ণ কথা ভালো লাগছে, তবে প্রায় অনুষ্ঠানে যতই ডক্টর অনুপমের কথা শুনছি ততই অভিভূত হচ্ছি। আমি মনে করছি বাংলাদেশে যে বা যারা এই ধরনের অনুষ্ঠান আয়োজন করছে বা করবে, ওনাকে অতিথি হিসেবে রাখলে ওনার নিজের ও ক্রীড়া সংশ্লিষ্ট সকলের উপকার হবে। আচ্ছা, উনি একজন ভার্সেটাইল ট্যালেন্ট, স্পোর্টসের সব বিষয়ে তার
এক ধরনের মুন্সিয়ানা উনি ওভার দ্য ইয়ার্স অর্জন করেছেন এবং স্টাডি করে যাচ্ছেন বলে এই যোগ্যতাটা তিনি অর্জন করেছেন। থ্যাংক ইউ ফর কিপ ইন টাচ উইথ আস। কমলেশ ভট্টাচার্য আরো একটা মন্তব্য করেছে, as you all knew that India has given a most important asset to the world called yoga. Do you think that this is most important in sports field also? Of course. I do agree. আচ্ছা খন্দকার সালেক সুফি ভাই, আপনি তো উন্নত রাষ্ট্রে আছেন অস্ট্রেলিয়ায়, এবং সেইখানকার প্রত্যেকটি ক্রিকেটার আফটার দেয়ার রিটায়ারমেন্ট সবাই কিন্তু ওই যে অটোবায়োগ্রাফি লেখে, এই কথাগুলো অলরেডি এসছে, যেটা আমাদের দেশে মিসিং সেটাও আপনি বলেছেন। সেক্ষেত্রে আমাদের ক্রীড়া লেখক বা ক্রীড়া পুস্তকের সংখ্যা বাড়তে পারত এবং আমাদের ক্রীড়া ইতিহাসটা ওয়েল কম্পোজড থাকতে পারত, যেটা হয়তো গবেষকরা গিয়ে গিয়ে ওই সমস্ত ব্যক্তির কাছে শুনে লিখবে, তখন হয়তো কিছু মিসিং হয়ে যেতে পারে। বাট ওই ব্যক্তিরা যদি নিজে লিখতো তাদের জীবদ্দশায় অর্জিত অভিজ্ঞতা, তাহলে আরো বেটার ইনফরমেশন প্রিজার্ভেশন হতে পারত। তো এই যে আজকের বিষয়, এই বিষয়ের গুরুত্ব এবং এর ভবিষ্যৎ অ্যাজ এ হোল আপনি কনক্লুডিং রিমার্কস কিভাবে বলবেন? আচ্ছা, আমাকে যদি অস্ট্রেলিয়ার সাথে কম্পেয়ার করতে বলা হয়, আমি একটু তামান্না, আমার অত্যন্ত প্রিয় একজন ক্রীড়া ভাষ্যকার, এখন আই এনকারেজ হার, তার কথা ধরেই বলি, পেশাদারিত্ব। আমাদের খেলাধুলার সব ক্ষেত্রেই পেশাদারিত্ব দরকার। আমাদের খেলোয়াড়দের পেশাদারিত্ব দরকার, আমাদের সংগঠকদের পেশাদারিত্ব দরকার, আমাদের ক্রীড়া লেখকদের পেশাদারিত্ব দরকার, আমাদের কমেন্টেটরদের পেশাদারিত্ব দরকার। তাহলেই হবে কি, এই যে এখন যে আমাদের বিশাল সুযোগ সৃষ্টি হয়েছে, আজকে আপনি বলেন মাশরাফির যে ক্যারেক্টার, মাশরাফিকে নিয়েই তো একটা বিরাট গ্রন্থ রচিত হতে পারে, একটা বিরাট সিনেমা রচিত হতে পারে। আজকের যে তরুণ প্রজন্ম লেখালেখিতে উৎসাহিত, তাকে নিয়েই তো অনেক কিছু করতে পারে, এবং মাশরাফি নিজেও লিখতে পারে। এবং মাশরাফিকে নিয়ে ইতিমধ্যে একটি বই বেরিয়েছে, একজন সাংবাদিক, উনি দেবপ্রিয় মুখোপাধ্যায়, প্রবাবলি সাম দেবু নাম, উনি লিখেছেন। হ্যাঁ, আমি দেখেছি বইটা, উনি আমাকে দিয়েছেন, বইটি দেখেছি। আরো বিশাল আকারে এটা হতে পারে, কারণ মাশরাফি এজ এ ম্যান, মাশরাফি এজ এ ক্রিকেটার, মাশরাফি এজ এন এনকারেজমেন্ট, এগুলি নিয়ে হতে পারে। আর আরেকটা জিনিস, এখন তো ধরেন খেলাধুলায় যদিও আমরা অনেক আফসোস করি, আমাদের যেখানে পৌঁছানোর কথা ছিল সেখানে পৌঁছাতে পারেনি, আমাদের ফুটবল, হকি হারিয়ে যাচ্ছে, ক্রিকেটটা আমরা কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারছি না, কিন্তু এর মাঝেও কিন্তু আমাদের খেলাধুলা যথেষ্ট এগিয়ে গেছে কতগুলি দিকে। ক্রিকেটে তো আমরা বিশ্ব অঙ্গনে অনেক সাফল্য লাভ করেছি, আমাদের মেয়েরা ফুটবল ক্রিকেটে অনেক এগিয়ে গেছে, আজকে আমাদের মেয়েরা কমেন্ট্রিও করছে। এইগুলি কিন্তু বিশাল ক্রীড়া লেখা, এবং এই লেখাগুলিকে সংগ্রহ করে আমাদের গ্রন্থাগার গড়ে তোলার উপকরণ হতে পারে। আর আমি আরেকটু অ্যাড করি, আমাদের যদি ক্রীড়া লেখার সমৃদ্ধ হতে হয় এবং গ্রন্থাগার গড়তে হয়, আমাদের দুটো মূল খেলা, ফুটবল ক্রিকেট যারা চালান, বিএফএফ এবং ওটা কি বিসিবি, এই দুটাকেও কিন্তু উদ্যোগী ভূমিকা নিতে হবে। বিএফএফ হেডকোয়ার্টারে কেন একটা সমৃদ্ধ ক্রিকেট একটা স্পোর্টস গ্রন্থাগার নেই, একটা ক্রিকেট গ্রন্থাগার নেই, বা একটা ক্রিকেট মিউজিয়াম নেই? আমাদের বিএফএফ হেডকোয়ার্টার কেন উৎসাহিত করে এগুলি করে না? কারণ আমাদের কিন্তু পেশাদারিত্ব আনতে হলে আমাদের এইগুলিকে মার্কেটিং করতে হবে, আমাদের এইগুলিকে পণ্য হিসেবে, খেলাধুলাকে পণ্য হিসেবে স্থাপিত করতে হবে। তাহলেই আমাদের পেশাদারিত্ব ফিরে আসবে সর্বক্ষেত্রে। আমাদের ক্রীড়া লেখকরা বা যারা বই লিখতে চান তারাও সম্মানিত হবেন, আমাদের কমেন্টেটররাও সম্মানিত হবেন, এবং ওই মুখ্য কথাই ফিরে যাচ্ছি, তামান্না, পেশাদারিত্ব, সব ক্ষেত্রে পেশাদারিত্ব। আর সেটা যদি আমরা করতে পারি, তাহলে আমাদের সরকার যেমন আজকে হসপিটাল করা নিয়ে যতটা স্ট্রাগল করছেন, হসপিটাল ফ্যাসিলিটিস করা নিয়ে স্ট্রাগল করছেন, আমাদের যদি ক্রীড়াঙ্গনকে আমরা সমৃদ্ধ করতে পারি, আমাদের হসপিটালের রিকোয়ারমেন্ট হয়তো অনেক কমে যাবে সেক্ষেত্রে, কারণ ক্রীড়া মানুষ হয়ে যাবে, আমাদের ইমিউন সিস্টেম অনেক ডেভেলপ করবে। ওখানে যেহেতু একজন ডাক্তার আছেন, তিনি আমাকে বলতে পারবেন, যদি পুরো জাতির মধ্যে আমরা ক্রীড়া উন্মাদনা আনতে পারি, আমাদের সবাই যদি আমাদের স্বাস্থ্য সচেতন হয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমাদের এই যে আজকে যে আমাদের ধরেন মহামারী তো আমাদের হ্যান্ডেল করতেই হবে, আমাদের যদি ইমিউন সিস্টেমটা অনেক ডেভেলপ থাকতো তাহলে হয়তো আমাদের এত শঙ্কিত হতো না। আমি এই ধরনের একটা আলোচনা অনুষ্ঠান করার জন্য আমি শামসুলকে অবশ্যই অনেক ধন্যবাদ জানাবো, এবং দুজন আমার অত্যন্ত প্রিয় দুজন, মাজার পারভেজ এবং অনুপমকে আবারও ধন্যবাদ জানাচ্ছি তাদের মূল্যবান কন্ট্রিবিউশনের জন্য। থ্যাংক ইউ সো মাচ খন্দকার সালেক সুফি।
আমরা এবারে সৈয়দ মাজহারুল পারভেজ আপনার কাছে যাচ্ছি আজকের অনুষ্ঠানের শেষবারের মতো। আজকের বিষয় নিয়ে আপনি যেই এরিয়াগুলো টাচ করা হয়নি বলে নিজে মনে করছেন সেগুলো টাচ করুন, আর একই সাথে বলুন যে এই যে আজকালকার আমি একজন গ্রন্থাগার পেশাজীবী হিসেবে বলতে পারি, আজকালকার এই যে ট্র্যাডিশনাল লাইব্রেরির মধ্যে কিন্তু লাইব্রেরি আটকে নেই। অনুপম ভাই বলছিল ইনফরমেশন সেন্টার, হ্যাঁ এখন কিন্তু আমাদের অনেক ডিজিটাল কন্টেন্ট এসে গেছে, এখনকার প্রজন্ম হয়তো ডিজিটাল কন্টেন্টে অভ্যস্ত, তো সেইভাবেও কিন্তু আমাদের ক্রীড়া বিষয়ক লেখালেখি মানে প্রচার প্রসার ঘটাতে হবে, সো দ্যাট বর্তমান জেনারেশনকে আমরা ঘরে বসে থ্রু ইন্টারনেট প্রযুক্তি আমাদের এই জাতীয় স্পোর্টস রিলেটেড আর্টিকেল গুলো, রিসার্চ ওয়ার্ক গুলো, লিটারেচার গুলো তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে পারি। তা আপনি আজকের এই বিষয় নিয়ে আপনার শেষ স্লটে বক্তব্য রাখুন। মাজহার ভাই। হ্যালো, আমি বলবো? জি হ্যাঁ, আসলে নেট সমস্যার জন্য বোধহয় পুরো বিষয়টা শুনতে পারি নাই। আচ্ছা, আপনাকে সংক্ষেপে যদি একবার বলেন আজকের বিষয়ের উপরে আপনার কনক্লুডিং রিমার্কস, সমাপনী যে মন্তব্য সেটা করেন। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ধন্যবাদ। তো মানে ক্রীড়া বিষয়ক বই বানানোর যে বিষয়, সেই বিষয়ে আমার মনে হয় যে বাংলাদেশ সরকার একটা বড় ভূমিকা রাখতে পারেন। বাংলাদেশ সরকারের যে ক্রীড়া মন্ত্রণালয়, তারা এইটা এইরকম একটা কাজ করতে পারেন। সেটা হচ্ছে যে বাংলাদেশের প্রতিটা, এখন তো আপনারা জানেন যে প্রতিটা স্কুল কলেজ এবং প্রতিটা থানায় জেলায় প্রত্যেক জায়গায় আপনার পাঠাগার একটা বাধ্যতামূলক ভাবে করা হয়েছে। প্রত্যেক জায়গায় পাঠাগার আছে, এবং সেই পাঠাগারে ক্রীড়া মন্ত্রণালয় যদি একটা খেলার বইয়ের জন্য একটা সেলফ নির্ধারণ করে দেয়, যেটা ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে যে ক্রীড়া বিষয়ক বইয়ের জন্য একটা আলাদা একটা সেলফ থাকবে প্রত্যেকটা পাঠাগারে, তাহলে হবে কি যে ওই পাঠাগারে বইয়ের জন্যই খেলার বই তৈরি হবে, এবং যখন খেলার বইয়ের ডিমান্ড বাড়বে স্বাভাবিকভাবে খেলার বইয়ের লেখকও বেড়ে যাবে তখন। তো এই একটা ভূমিকা সরকার নিতে পারে, এবং তাতে করে খেলার বই সমৃদ্ধ হবে, পাঠাগার সমৃদ্ধ হবে। আর আরেকটা ব্যাপার হতে পারে যে যারা যেসব ক্রীড়া সংস্থাগুলো আছে, অর্গানাইজেশন গুলো আছে, আমাদের বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি বলেন বা এরকম যারা আছে, সেখানে লেখালেখি বিষয়ক যদি কোর্স করা হয় তাতে, কারণ অনেকে আছেন যারা হয়তো মনে করেন যে আমি লিখবো, মানে ক্রীড়া সাংবাদিকতা করছে ঠিক আছে, কিন্তু খেলার বই লিখবো, কিভাবে লেখা যায়, এই বিষয়ের উপর যদি এই সংগঠনগুলো একটা গুরুত্ব দেয়, তাহলে আমার মনে হয় যে বেশ কিছু লেখক সৃষ্টি হতে পারে। এবং যারা বা প্রকাশক যারা আছেন তাদেরকে যদি, আমি নিজেও যখন সমিতির সাথে রিলেটেড ছিলাম, আমি অনেকবার উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু সেভাবে ফলপ্রসূ হয়নি। সেটা হচ্ছে যে প্রকাশকদেরকে আমরা হয়তো চায়ের দাওয়াত দিলাম, দাওয়াত দেওয়ার পরে তাদেরকে ক্রীড়া বিষয়ক বইগুলোর গুরুত্বটা তাদেরকে বোঝানো, সেক্ষেত্রে তারা হয়তো এই বইগুলো ছাপতে আগ্রহী হবে, সেই ক্ষেত্রে আরো লেখক বেরিয়ে আসবে। আর যখন বই হবে তখন বইয়ের পাঠাগারগুলো তো অটোমেটিক সমৃদ্ধ হতে থাকবে। তো এই হলো আমার ব্যক্তিগত পরামর্শ। এটা খুবই সুন্দর পরামর্শ দিয়েছেন। আমার মনে হয় এই আচ্ছা, আর আজকে যে অনুষ্ঠান করেছেন, আমি আমার এখানেই বোধহয় বক্তব্য শেষ করব, কারণ আপনার সময় কম আছে। তো সেটা হচ্ছে আজকে অনুষ্ঠান শেষ করব যে আজকে আমার অত্যন্ত ভালো লাগলো অনুপম হোসেনকে আমি মানে অনেকদিন পরে একেবারে খুব কাছের থেকে সামনের থেকে দেখা হলো, কথা হলো। সুবি ভাইকে দ্বিতীয় দিন দেখে আরো ভালো লাগছে। আর শামসুল ইসলামের কথা নাই বললাম আর কি, তাকে তো সারাক্ষণই দেখতে মনে চাই, এবং ইদানিং দেখাটা হচ্ছে, এবং তার জন্য আমার খুব ভালো লাগছে। আপনাদের সবাইকে ধন্যবাদ, যারা এই অনুষ্ঠান দেখেছেন তাদেরকে ধন্যবাদ। এবং আজকে এই অনুষ্ঠানের থেকে যদি খেলাধুলার বই এবং পাঠাগার সম্পর্কিত একটুও যদি উপকার হয়, তাহলে আমার মনে হয় যে আজকে আমাদের এই আলোচনা সার্থক হবে। একটা ভালো আলোচনা আয়োজনের জন্য শামসুল ইসলাম, আপনাকে আর একবার ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। অসংখ্য ধন্যবাদ সৈয়দ মাজহারুল পারভেজ, বিশিষ্ট ক্রীড়া লেখক এতক্ষণ বলছিলেন, এবং বোধ করি কনক্লুডিং রিমার্কসে উনি যে প্রস্তাবনাগুলো রাখলেন যে কিভাবে ক্রীড়া বিষয়ক বই এবং ক্রীড়া বিষয়ক গ্রন্থাগারে সেলফ মানে
প্রমোট করা যেতে পারে, সেক্ষেত্রে এই এরিয়াটা অনেক বেশি সমৃদ্ধ হতে পারে। এবং বোধ করি এই পরামর্শগুলো যারা নীতি নির্ধারক, যারা সংশ্লিষ্ট ব্যক্তি আছেন, তারা যদি একটুও ফলো করেন, আমার মনে হয় এই জায়গাটা অ্যাটলিস্ট বেটার একটা পজিশনে পৌঁছে যেতে পারে। ডক্টর অনুপম হোসেন, শেষবারের মতো আপনার কাছে যাচ্ছি। যাবার আগে আমি একটু লম্বা কিউ দিতে চাই। আমাদের 64টা জেলায় জেলা ক্রীড়া সংস্থা রয়েছে, তাদের সুন্দর একটা ভবনও রয়েছে। এই প্রত্যেকটা ভবনে একটা ক্রীড়া লাইব্রেরি, একটা রুম নিয়ে অ্যাটলিস্ট হতেই পারত, এবং এটা থাকা মাস্ট। আমাদের দেশে অনেকগুলো বড় ক্রীড়া স্থাপনা রয়েছে। আপনি টেস্ট ভেন্যুগুলোর কথাও যদি ধরেন, চট্টগ্রামে এম.এ. আজিজ, সিলেট ইন্টারন্যাশনাল, বগুড়ার চান্দু, রাজশাহীর ডিভিশনাল স্টেডিয়াম, এইরকম 8-10টা বড় বড় ক্রীড়া স্থাপনা যেগুলো বিভাগীয় শহর সহ ন্যাশনালি বাংলাদেশে ঢাকায় আছে, এইগুলোর সাথে একটা ক্রীড়া লাইব্রেরি যে কোনো ভাবেই হতে পারে। শুধু ইচ্ছে শক্তি দরকার। আমাদের অলিম্পিক ভবনের সাথে ইট শুড বি দেয়ার মাস্ট। এনএসসি ভবনে আছে, এটা আরো মডার্নাইজড হওয়া দরকার। ক্রীড়া মন্ত্রণালয়, প্রত্যেকটা মন্ত্রণালয়ের কিন্তু এক একটি লাইব্রেরি আছে, এবং সেখানে একজন ফার্স্ট ক্লাস লাইব্রেরিয়ান আছে। বিং এ লাইব্রেরি প্রফেশনাল, আই নো ইট। এবং আমি কিন্তু গ্রন্থাগার যে আমাদের অ্যাসোসিয়েশন আছে, সেটার নির্বাচিত যুগ্ম মহাসচিব ল্যাবের। সো আই নো দিস এরিয়াস, আমার এটা পছন্দের এরিয়া, প্রফেশনাল এরিয়া। সো দেয়ার আর সো মেনি এরিয়াস টু ওয়ার্ক অন রিগার্ডিং লাইব্রেরি ডেভেলপমেন্ট অন স্পোর্টস। আপনি এই পুরো আলোচনা শোনার পর কিভাবে র্যাপ আপ করবেন? থ্যাংক ইউ শামসুল। প্রথমেই বলবো যে সবগুলি কথাই ঠিক, তবে যে কথাটি ইম্পর্টেন্ট সেটি হলো বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে। আমরা সবাই জানি, এবং আরো একটু অ্যাড করি যে আমাদের যে পাবলিক ইউনিভার্সিটি গুলি রয়েছে, সেই পাবলিক ইউনিভার্সিটির ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট রয়েছে। ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, রাজশাহী ইউনিভার্সিটি তো অনেক রিচ। আমি যখনই কোনো টেলিভিশন ইন্টারভিউতে তাদের ডেকেছি অথবা তাদের উপর রিপোর্ট করতে যেসব জেলায় গেছি বা ঢাকা ইউনিভার্সিটিতে গেছি, জাহাঙ্গীরনগরে গেছি, সবসময় এনকারেজ করার চেষ্টা করেছি। ইভেন তাদের কথা নিয়ে ভিসিকে ইন্টারভিউ করেছি যে কেন একটি স্পোর্টস লাইব্রেরি নয়। তাহলেই তো একটি ইউনিভার্সিটিতে কি পরিমাণ বাচ্চা পড়ে, কি পরিমাণ ছেলে মেয়ে পড়ে, তারা কিন্তু ইন্টারেস্টেড হবে। তারা যখনই স্পোর্টস এর স্থাপনা ব্যবহার করছে, তারা তখনই ইন্টারেস্টেড হবে, ঠিক আছে এই সাবজেক্টের একটি বই আমি নিয়ে যাই। সো তাহলে একা ক্রীড়া মন্ত্রণালয়কে দায়িত্ব দিলে হবে না। শিক্ষা মন্ত্রণালয়, ইউনিভার্সিটিস তো স্বায়ত্তশাসিত, তাদেরকে এগিয়ে আসতে হবে, শিক্ষা মন্ত্রণালয়কে এগিয়ে আসতে হবে। দে শুড ফিল, তাদের ফিল করা উচিত যে আজকের বাচ্চাদের এই কোভিড পরবর্তী সময়ে বাচ্চাদের ফিজিক্যাল ফিটনেস, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, নিতে হবে, শিক্ষকদেরও নিতে হবে, স্কুলকেও নিতে হবে। এবং সে কারণে খুবই কারেক্টলি সালেক ভাই যে কথাটি বলছিলেন, বর্তমান গভর্নমেন্ট বা আমাদের গভর্নমেন্ট এখন যে কাজটি করছে হসপিটাল সেক্টরে বা স্বাস্থ্য সেক্টরে প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট, এই ইনভেস্টমেন্ট কমে আসবে যদি আমরা খেলাধুলা সেক্টরে ইনভেস্টমেন্ট বাড়াই, ফিজিক্যাল এডুকেশনকে বাধ্যতামূলক করি শিক্ষাঙ্গনে, ইউনিভার্সিটি গুলোকে এনকারেজ করি অ্যাথলেট তৈরির জন্য, কিংবা ইউনিভার্সিটিতে অ্যাটলিস্ট স্পোর্টস এর পরিবেশ বিরাজ যাতে করে সেই ব্যাপারটি এনশিওর করার জন্য। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেছনে বাংলাদেশ গত 10 বছরে বা 15 বছরে যে পরিমাণ খরচ করেছে, ইটস আনবিলিভেবল। এবং সেই ইনভেস্টমেন্ট অনেক কমানো সম্ভব, ক্রাইম অনেক কমানো সম্ভব। কারণ দেখুন, ওয়ার্ল্ড কাপ যখন চলে, ওয়ার্ল্ড কাপ ক্রিকেট বলুন, ফুটবল বলুন, আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু অটোমেটিক ভালো থাকে। তার মানে হলো খেলাধুলা যারা করেন, খেলাধুলার সাথে যারা সম্পৃক্ত থাকেন, মোর অর লেস ধরে নেওয়া হয় থিওরিটিক্যালি যে তারা ক্রাইমের সাথে যুক্ত কম হবেন। সো ব্যাপারটি যদি আমরা অনুধাবন করতে পারি, তাহলে আমরা হসপিটাল এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেছনে যে টাকাগুলি আমরা এক্সট্রা ব্যয় করছি, সেই টাকাগুলি এনে আমরা যদি আমাদের ইয়াং জেনারেশনের পেছনে, তাদের স্পোর্টস ফ্যাসিলিটি ডেভেলপমেন্টের পেছনে ব্যয় করি, তাহলে আমাদের এডুকেশন এম্পাওয়ারমেন্টও ভালো হবে, আনন্দময় শৈশব আমরা এনশিওর করতে পারবো বাচ্চাদের জন্য। এবং কোভিড পরবর্তী সময়ে, কোভিডের সময় একটি রিসার্চ তো সারা ওয়ার্ল্ডে সবাই জানেন যে যারা খেলাধুলা করেছে বা সূর্যালোকে যারা গেছে এক্সারসাইজ করতে, তাদের ভিটামিন ডি স্টেটাস অনেক ভালো। কারণ ভিটামিন ডি শরীরের নিচে, আমাদের স্কিনের নিচে ইনঅ্যাক্টিভেটেড ফর্মে থাকে। এটা তখনই অ্যাক্টিভেটেড হয় যখন সূর্যালোক
পরে। সো যারা খেলাধুলা করেছেন, সূর্যের আলোয় খেলাধুলা করেছেন, তাদের ভিটামিন ডি স্ট্যাটাস ভালো এবং তারা কম্পারেটিভলি বেটার ওয়েতে ফাইট করেছেন কোভিড এর এগেইনস্টে। এবং আমরা দেখেছি যত মাইল্ড কেস ওয়ার্ল্ড ওয়াইড সবগুলির ভিটামিন ডি স্ট্যাটাস ভালো, এবং যারা ক্রিটিক্যাল স্টেজ থেকে আবার ফিরে এসেছেন লাইফে তাদেরও ভিটামিন ডি স্ট্যাটাস ভালো। তার মানে হলো আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে ভিটামিন সি যেরকম একটি বড় ভূমিকা রাখে, অন্যান্য ভিটামিন যেরকম একটি বড় ভূমিকা রাখে, ভিটামিন ডি একটি বড় ভূমিকা রাখে। এবং ভিটামিন ডি তখনই এনশিওর করা সম্ভব যখন আমরা আমাদের বাচ্চাদেরকে এনকারেজ করবো খেলাধুলার মাঠে যেতে এবং সূর্যালোকের মাঝে খেলতে, যেটি আমরা করছি না। সো এই ব্যাপারগুলি আমার মনে হয় যে ইউনিভার্সিটির কথা বললাম, স্টেডিয়ামের কথা শামসুল ইসলাম বললেন। স্টেডিয়ামের যদি আমরা জেলা ক্রীড়া সংস্থাকেও দোষ না দিই, কথার কথা জেলা ক্রীড়া সংস্থা তো নির্বাচিত একটি বডি, তাদের কম টাকা থাকে ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের প্রবলেম রয়েছে, পলিটিক্যালি পুনর্বাসিত অনেক লোক এখানে রয়েছেন, এটা আপনারা সবাই জানেন। কিন্তু একজন তো পরিচালক রয়েছেন গভর্নমেন্টের প্রত্যেকটি স্টেডিয়াম। এই পরিচালক ভদ্রলোকের অফিসেও কিংবা তার অফিসের পাশেও যদি আমরা একটি লাইব্রেরি স্থাপন করি এবং এনএসসি যদি প্রকিওর করে সেন্ট্রালি বই, যেমন পারভেজ ভাই একটি বই লিখছেন, তার কাছ থেকে 2000 বই যদি নিয়ে নেয়, সেন্ট্রালি কিছু বই থাকলো এবং প্রতিটি স্টেডিয়ামে ছড়িয়ে গেল একদম উপজেলা স্টেডিয়াম পর্যন্ত, তাহলে যেটি হবে পারভেজ ভাই কিংবা যিনি লিখছেন তিনিও ইন্টারেস্টেড হবেন যে তার 2000 বই যদি এটি কোয়ালিটি প্রোডাক্ট হয়, যদি ভালো প্রোডাক্ট হয়, ভালো বই হয়, তাহলে এই 2000 বই অবশ্যই এনএসসি কিনবে। পাশাপাশি ফেডারেশনগুলি, জেলা ক্রীড়া সংস্থার ক্ষেত্রেও যে কথা প্রযোজ্য, ফেডারেশনের ক্ষেত্রেও আপনি দেখুন এক একজন ফেডারেশনের সেক্রেটারি 30 বছর 35 বছর ধরে একটি ফেডারেশন, এবং আমরা খুব খুব গর্ব করে তার ইন্টারভিউ নিই, আপনি তো 35 বছর ধরে আপনি এই ফেডারেশনে রয়েছেন। সরি টু সে, এখন বোধহয় সময় এসেছে এই মানুষগুলোর এগেনস্টে কথা বলার। দে আর নট অ্যাট অল ভিশনারি, তারা নিজেরা তো কিছু করতেই পারেন না এবং নতুন নেতৃত্ব যাতে না আসে সেই ব্যাপারগুলি তারা এনশিওর করেন। নির্বাচিত হওয়ার পর তাদের একমাত্র ভূমিকা থাকে নতুন নেতৃত্ব কে আসতে পারে তাকে আসতে না দেয়া। সো এই ব্যাপারগুলি আমরা এখন বলতে হবে, এবং ভিশনারি মানুষগুলি যখন ফেডারেশনে আসবে তারাই তখন ইন্টারেস্টেড হবে। ফেডারেশনের প্লেয়ার যারা যুক্ত, ফেডারেশন যেমন আপনি অ্যাথলেটিক্সের কথা চিন্তা করুন, ফুটবলের কথা চিন্তা করুন, ক্রিকেটের কথা চিন্তা করুন, প্রত্যেকটির ইন্টারন্যাশনাল বডি রয়েছে, তারা প্রচুর ম্যাগাজিন পাঠায়, তারা প্রচুর বই পাঠায়। এসব বইগুলো যায় কোথায়? এদের লাইব্রেরি নাই, বইগুলি অর্গানাইজাররা নিজেদের বাড়িতে নিয়ে যায়। আমি যেহেতু স্টেডিয়াম অ্যারিনায় নিয়মিতই একসময় গেছি, দায়িত্ব নিয়ে বলছি, বাড়িতে নিয়ে যায় এবং পরে শেড দরে বিক্রি করে দেয়। কারণ যদি তারা পড়তেন তাহলে বেটার কিছু করতে পারতেন। সো আমি দায়িত্ব নিয়ে বলছি, ভিশনারি অর্গানাইজার আসা উচিত এবং ভিশনারি অর্গানাইজাররাই পারে এই অবস্থা পরিবর্তন করতে। ফেডারেশনে স্পেশালাইজড লাইব্রেরি থাকবে। অ্যাথলেটিক্স এর উপর আমি কোনো গবেষণা করব, আমি অ্যাথলেটিক্স এর লাইব্রেরিতে যাব। আমি ফুটবলের উপর কোনো গবেষণা করব, আমি ফুটবল লাইব্রেরিতে যাব। আমি ক্রিকেটের উপর কোনো গবেষণা করব, ক্রিকেট লাইব্রেরিতে যাব। আমি হ্যান্ডবলের উপর গবেষণা করব, হ্যান্ডবল লাইব্রেরিতে যাব। সেন্ট্রালি একটা লাইব্রেরি থাকবে এনএসসির আন্ডারে, প্রতিটি ডিস্ট্রিক্টে একটি করে লাইব্রেরি থাকবে, স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা অথবা পরিচালকের আন্ডারে, ওই স্টেডিয়ামের পরিচালকের আন্ডারে। ইউনিভার্সিটিতে লাইব্রেরি থাকবে, তাহলেই উইন উইন সিচুয়েশন তৈরি হবে। তখন খেলোয়াড়রাও বই পাবে, সংগঠকরাও পড়তে পারবেন এবং সেই সাথে যারা বই লিখছেন তারাও ইন্টারেস্টেড হবেন বই লিখতে। আমি বলে রাখি ছোট্ট করে যে আমি 3টি বই লেখা শুরু করেছি বেশ একটি বছর। একটি হলো যেদিনে আমি 30 বছর আমার স্পোর্টসে 30 বছর যেভাবেই যুক্ত হয়েছি স্পোর্টসের সাথে, 30 বছর ক্রস করেছি, সেই দিনই লেখা শুরু করেছি, কাছ থেকে দেখা 30 বছরের ক্রীড়াঙ্গন। এখানে অবশ্য আমি জোর দিয়েছি আমার স্পোর্টসের টেলিভিশনের কাজ করার যে ভূমিকা এবং সেখান থেকে দেখা আমার অবজারভেশন সংগঠকদের নিয়ে, প্লেয়ারদের নিয়ে আমি এই বইটি লিখছি। দ্বিতীয় বইটি লিখছি, যে বইটি নাই বাংলাদেশের মার্কেটে এখনো, ক্রীড়া বিজ্ঞানের উপরে আমাদের যে সচেতনতার অভাব, বাংলায় ক্রীড়া বিজ্ঞানের উপর আমরা যাতে সচেতন হতে পারি এবং এর যে ব্রাঞ্চগুলি রয়েছে, স্পোর্টস নিউট্রিশন, স্পোর্টস সাইকোলজি, স্পোর্টস মেডিসিন, বায়োমেকানিক্স থেকে শুরু করে ডোপিং, এই ব্যাপারগুলি সহজভাবে যাতে বাচ্চারা মানে প্লেয়াররা বুঝতে পারে, অর্গানাইজাররা বুঝতে পারে, সেই জন্য একটি বই লিখছি। আরেকটি বই লিখছি স্পোর্টস ট্যুরিজমের উপরে, এটি আমার প্যাশন। এই প্যাশন নিয়ে আমি প্রায় 20 বছর কাজ করছি, এখন একটি লেভেলে আলহামদুলিল্লাহ একটি ভালো লেভেলে কাজ করার সুযোগ পাচ্ছি। সো এই ব্যাপারটি আমি তুলে ধরার চেষ্টা করছি এবং এটিতে যে অর্থনৈতিকভাবে বাংলাদেশ লাভবান হতে পারে ট্যুরিজমের মাধ্যমে, স্পোর্টস ট্যুরিজমের মাধ্যমে, এটার ইম্প্যাক্ট যে অনেক বড়, এই ব্যাপারটি আমরা তুলে ধরার চেষ্টা করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। Excellent. Well said, Dr. Anupam Hossain. দর্শক মন্ডলী,
শ্রোতা বন্ধুরা, আপনারা যারা এতক্ষণ এই অনুষ্ঠানটি উপভোগ করলেন, বোধ করি সুন্দর আলোচনা হয়েছে এবং আজকের এই আলোচনা থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু বেরিয়ে এসছে। আমি একটু মোটা দাগে যদি র্যাপ আপ করতে যাই, এই বিষয়গুলো আমার খুব ভালো লেগেছে যে স্বাস্থ্য ও চিকিৎসা খাতে যে ব্যয় হচ্ছে, আইন শৃঙ্খলা রক্ষায় যে ব্যয় হচ্ছে, এই ব্যয় আমরা কমিয়ে আনতে আমাদের ইয়াং চ্যাপকে ক্রীড়ামুখী করতে পারি এবং ক্রীড়ার দিকে ফোকাস দিয়ে আমরা ওই ব্যয়গুলো কমাতে পারি। এটা একটা খুব, আমি বলবো যে ইনডেপথ অ্যানালাইসিস অ্যান্ড থিঙ্কিং, এইভাবে কজন ভাবতে পারে, এই ভাবনাটা আমার মনে হয় যদি আমরা প্রত্যেকেই নিতে পারি তখন আমাদের দেশ আরো বেশি সুন্দর হবে, আমাদের চারপাশ সত্যিকার অর্থে সবুজ এবং মোহনীয় হয়ে উঠবে। অনেক দর্শক শ্রোতা অনেক রকমের মন্তব্য করেছেন। আমি একজন গ্রন্থাগার বিজ্ঞানের ছাত্র, পেশায়ও একজন গ্রন্থাগারিক এবং বাংলাদেশ গ্রন্থাগার সমিতি ল্যাবের আমি একজন যুগ্ম মহাসচিব। তো এই এরিয়াটা নিয়ে আমরা কাজ করি। গ্রন্থাগার পেশাজীবীদের নানা রকমের সমস্যা রয়েছে পদবি নিয়ে। বাংলাদেশে অনেকগুলো বিপিএড কলেজ রয়েছে, শারীরিক শিক্ষা কলেজ, এগুলোর একটা করে গ্রন্থাগার আছে। সেই গ্রন্থাগারের যিনি গ্রন্থাগারিক তার পদ হচ্ছে পিয়নের স্কেল। মানে হাউ কামস আমাদের কোনো শিক্ষিত জনগোষ্ঠী কিন্তু এই পদবিগুলো খোলে, অ্যাসাইন করে, গ্রেডিং করে, তাদের বেতন ভাতা কোন স্কেলে পাবে এগুলো নির্ধারণ করে। একজন শিক্ষিত মানুষ কিভাবে একজন লাইব্রেরিয়ানকে একটা পিয়নের স্কেলে চতুর্থ শ্রেণীর কর্মচারী বানিয়ে রাখে, এগুলো কিন্তু আমার ঠিক সুস্থ মাথায় কাজ করে না, আসে না। সো আমাদের যারা পলিসি মেকার তারা কিন্তু অনেক উচ্চ শিক্ষা গ্রহণ করে বিসিএস বা আরো বড় বড় পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ওই সমস্ত পদবিতে বসেছেন এবং দেশের জন্য নীতি নির্ধারণ করেন, ডিজাইন করেন। তাদেরকেও কিন্তু একইভাবে ওয়াইড থিঙ্কার হতে হবে এবং পজিটিভ চিন্তা ভাবনা করে যার যা যোগ্য ন্যায্য প্রাপ্তি আছে এইগুলো নিশ্চিত করতে হবে বড় চেয়ারে বসে। এটা যতদিন না আমরা করতে পারবো। আর সংগঠকদের কথা অনুপম ভাই বলেছেন, সংগঠকরা সত্যিকার অর্থেই একটা ডেসপারেট পজিটিভ উইল দরকার। নিজের চেম্বারের পাশে একটা বুক সেলফে 500 বই অ্যাথলেটিক্স সেক্রেটারির রুমে থাকতেই পারে, যেখানে অ্যাথলেটিক্স নিয়ে রিসার্চ করবার জন্য আমি ওই ফেডারেশনে গিয়ে রিলেটেড বইগুলো ওখানেই পাবো, একই বারান্দার নিচে একই কক্ষে। এটা আমার অধিকার, আমি দাবি বলবো না, এটা আমার অধিকার অ্যাজ এ স্পোর্টস রিসার্চার, অ্যাজ এ স্পোর্টস ওয়ার্কার। সো আমাদের এই চারপাশের পরিবেশগুলো ক্রীড়া পুস্তক আর ক্রীড়া গ্রন্থাগার সমৃদ্ধ হয়ে উঠবে। এটা যদি সমৃদ্ধ হয় তাহলে আজকের আলোচনা, শ্রম ও চিন্তা সার্থক হবে বলে মনে করি। আপনাদের সকলের মঙ্গল হোক। আল্লাহ হাফেজ।